প্রথম দিন, মানে হাই স্কুল জীবন শেষ করে কলেজ জীবন শুরু করতে যাচ্ছি। যেহেতু নতুন কলেজে যাব, সেহেতু সন্তান মনের মধ্যে অন্যরকম এক অনুভূতি কাজ করছে। সকাল সকাল আম্মু রান্না করেছে, আর আমি সবার আগে খেতে বেরিয়ে গেলাম। সাথে আমার হাই স্কুল লাইফের সেই পুরনো সাইকেলটা। আব্বু বলেছিল বাইকের কথা, কিন্তু আমার আবার এইসব দিকে তেমন আকর্ষণ নেই। আমি আব্বুকে বলেছিলাম, আব্বু আমার এখন বাইক লাগবে না, তুমি বরং সেই টাকা দিয়ে অন্য কোনো কাজ করো, আমি সাইকেল নিয়েই খুব ভালোভাবে কলেজ করতে পারবো। আসলে সাইকেলের সাথে আমার প্রেম হয়ে গেছে, এতদিনের পুরনো বন্ধু ছাড়তে ইচ্ছে করে না, তাই সাইকেল নিয়েই কলেজ করব ঠিক করি। কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। বাসা থেকে কলেজে যেতে প্রায় 20 মিনিট সময় লাগে। একাই যাচ্ছিলাম, সাথে কেউ নেই। কলেজ গেট দিয়ে যখন ঢুকবো, ঠিক তখনই পেছন থেকে একটা গাড়ির হর্নের শব্দ। আমি যথেষ্ট সাইড দিয়েছি, কিন্তু এরপরেও হর্নের শব্দ যা খুব বিরক্তিকর লাগছিল। আমি সাইড না দিয়ে আবার রাস্তার মাঝখানে চলে গেলাম। তারপর যা হলো, গাড়িটা গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খেলো। গাড়ি থেকে একটা মেয়ে নামলো। মেয়েটা নেমে আমাকে উদ্দেশ্য করে বলল, আরে ওই ছোট লোকের বাচ্চা, তোর জন্য আমার এত দামি গাড়ির কি অবস্থা হলো তুই দেখেছিস? আমি মেয়েটির কথা শুনে থামলাম। বিনা অপরাধে মেয়েটা আমাকে এইভাবে গালিগালাজ করতে পারে না। আমি নেমে মেয়েটির কাছে চলে গেলাম। তারপর, আচ্ছা, আপনি কি আমাকে উদ্দেশ্য করে কিছু বলেছেন? তোকে উদ্দেশ্য করে বলি নাই চান্দু, ওই চাঁদ দেখছিস সেটাকে বলেছি। দিনের বেলায় চাঁদ আসবে কোথা থেকে? তো এখানে তুই ছাড়া আর কে আছিস শুনি? আমি তোকেই বলেছি। আচ্ছা, আমি কি করেছি শুনি একটু। কি করিস নাই সেটা বল। ফকিরের বাচ্চা, দেখ তোর জন্য আমার নতুন গাড়ির কি অবস্থা হলো। দেখুন, আপনি আমাকে গালি দিচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি আমার আব্বু আম্মুকে তুলে গালি দিচ্ছেন কেন? ইচ্ছা হয়েছে তাই দিচ্ছি। তুই কি করবি শুনি? আমি আপনার কি করব? আর শুনুন, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। আপনি ভালোভাবে ড্রাইভ করতে পারেন না, তাই এমন হয়েছে। ওই চুপ, তুই কি আমার ড্রাইভ করা শিখাবি নাকি শুনি? আমি বেশ ভালোভাবেই গাড়ি চালাতে পারি, কিন্তু তোর জন্য এত কিছু। দেখুন, আমার জন্য কিছু হয়নি, ওকে? আপনি হর্ন দিচ্ছিলেন, আমি সাইড দিয়েছিলাম, কিন্তু আপনি তারপরেও সামনে না গিয়ে হর্ন বাজিয়েই যাচ্ছিলেন। তাই তো আমি আবার রাস্তার মাঝখানে চলে আসি। চুপ থাক ফকির কোথাকার, একদম কথা বলবি না। দেখুন, আপনি কিন্তু আমাকে শুধু শুধু অপমান করে যাচ্ছেন। আমি তো কোনো দোষ করি নাই। চুপ, বড় গলায় আবার কথা বলে। আমি কোনো দোষ করি নাই। আচ্ছা, আমি কি দোষ করেছি সেটা বলেন তো। তোর দোষ? তুই আমার গাড়ির সামনে দিয়ে সাইকেল কেন চালাচ্ছিলি? দেখুন, এটা রাস্তা, আর আমি খুব ভালো করে জানি এইসব রাস্তা দিয়ে সবাই চলাফেরা করতে পারে। আর রাস্তাটা তো আপনার বাবার না, যে আপনি আসবেন বলে কেউ সেখান দিয়ে যেতে পারবে না। মেয়েটি আমার কথা শুনে রেগে গিয়ে আমার কাছে এসে চড় মেরে দিল। এই, আপনি আমাকে মারলেন কেন? তোর সাহস হয় কি করে আমার বাবাকে নিয়ে কথা বলার শুনি? দেখুন, আপনি কিন্তু অন্যায়ের পর অন্যায় করেই যাচ্ছেন। আমি কিন্তু সব সহ্য করব না। কি করবি তুই শুনি? তোর কি করার ক্ষমতা আছে একটু শুনি? আপনি মেয়ে বলে এতক্ষণ আপনাকে সম্মান দিয়ে কথা বলছি। অভদ্র একটা মেয়ে। তাই তুই কি বললি আমি অভদ্র? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে মেয়েটা আবার আমাকে চড় দিতে যাবে, ঠিক তখনই আমি মেয়েটার হাত ধরে ফেলি। ওই ফকির, তুই আমাকে টাচ করলি কোন সাহসে? ছাড় বলছি, ছাড় আমায়। ছাড়বো না তোকে। কি করবি শুনি? এতক্ষণ তো সহ্য করলাম, কি ভেবেছিলি কিছু বলছি না বলে আমি সবসময় চুপ করে থাকবো নাকি? তোর মতো মেয়েদের মাথায় উঠতে দিতে নেই, ফাজিল মেয়ে কোথাকার। দেখ, আমাকে একদম অপমান করবি না, এর ফল কিন্তু একদম ভালো হবে না। খারাপের কি আছে শুনি? আমিও দেখতে চাই এর ফল কি হয়। এই বলে আমি মেয়েটার হাত ছেড়ে দিলাম। অন্যদিকে মেয়েটা তো রেগে একদম আগুন। আমি চলে গেলাম মেয়েটার সামনে থেকে। ফাজিল, অভদ্র মেয়ে কোথাকার। কলেজে গিয়ে আমি আমার ক্লাস খুঁজে ক্লাসে চলে গেলাম। কিছুক্ষণ পর দেখি মেয়েটাও আমাদের ক্লাসের। দূর, মেজাজ আবার খারাপ হয়ে গেল। মেয়েটা আমাকে দেখে মনে হয় আবার রেগে গেছে। মেয়েটা দাঁত কটর মোটর করতে করতে সিটে বসে পড়ল। আমি আর মেয়েটার দিকে লক্ষ্য না করে কিছু নতুন ফ্রেন্ড বানিয়ে নিলাম। কিছুক্ষণ পর স্যার আসলো ক্লাসে। সবাই দাঁড়িয়ে স্যারকে সালাম দিলাম। তারপর স্যার আমাদের সবাইকে বসতে বলল, বসে পড়লাম। তা আজকে তো তোমাদের কলেজ লাইফের প্রথম দিন, কেমন লাগছে সবার?
জি স্যার, অনেক ভালো লাগছে। আজকেও তোমাদের ক্লাস নেব না, সবার সাথে পরিচিত হব। এক এক করে সবাই পরিচয় দাও। আগে আমরা মানে ছেলেরা সবাই পরিচয় দিলাম, তারপর মেয়েদের পালা। একসময় সেই মেয়েটি নিজের পরিচয় দিল। মেয়েটির নাম তিশা। বাহ, বেশ সুন্দর নাম, কিন্তু নামের সাথে মেয়েটির কামের কোনো মিল নেই। একটা বদমেজাজি মেয়ে। মেয়েদের এত মেজাজ থাকা ভালো না। আর মেয়েটা তখন আমাকে চর মেরেছিল, সেই জায়গাটা এখনো ব্যথায় টনটন করছে। এত শক্তি বাবা! ক্লাস শেষ করে বাসায় ফিরছিলাম, নতুন বন্ধুদের সাথে খুব ভালো লাগছিল। একদিনই সবাই কেমন আপন করে নিয়েছে। আমি আমাদের বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর কলিং বেল চাপতেই আম্মু দরজা খুলে দিল। আমি সরাসরি আমার রুমে চলে গেলাম। আসলে আমি আম্মুর কাছ থেকে লুকাতে চাইছিলাম যে আমার গালে কারো হাতের ছাপ আছে, সেটা আম্মু না দেখুক। কিছুক্ষণ পর আম্মু আমার রুমে আসলো, তারপর বলল, তোর গালে তো কোন কিসের দাগ দেখলাম বলতো? না আম্মু, তুমি কিসের দাগ দেখবে? মিথ্যা বলবি না, আমি দেখেছি। আর এখনো তোর গালের দাগগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। কিসের দাগ বল আমায়। না মানে আম্মু, আমি সাইকেল চালাচ্ছিলাম, তখন একটা মেয়ের সাথে ধাক্কা খেয়েছিলাম, তাই মেয়েটা আমাকে চর মেরেছিল। কিছুটা সত্যি কিছুটা মিথ্যা। পুরোটা সত্যি বলে দিলে এটা ওটা জিজ্ঞেস করে, কান ঝালাপালা করে দিবে। সেটা তো একটা দুর্ঘটনা মাত্র, তার জন্য কেউ এইভাবে মারে? আম্মু বাদ দাও তো, যা হবার হয়ে গেছে। আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমাকে আবার খেলতে যেতে হবে। আচ্ছা, আমি খাবার বেড়ে দিচ্ছি, তুই তাড়াতাড়ি খেতে চলে আয়। তারপর খেতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি খেলতে মাঠে চলে গেলাম। ক্রিকেট খেলছিলাম। মাঠের অপর প্রান্ত দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল, বল করলো, আর আমি ব্যাট সজোরে চালিয়ে দিলাম। ব্যাস, যা হবার তাই হলো। বল সোজা গিয়ে মেয়ের গায়ে লাগলো। মেয়ে তো রেগে একেবারে আগুন হয়ে গেছে। মেয়েটা বল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কেউ মেয়েটার কাছে যেতেই সাহস পাচ্ছে না। সবাই আমাকে জোর করে ধরে পাঠিয়ে দিল। যেহেতু বল আমি মেরেছি, আমি মেয়েটার কাছে যেতেই আরো অবাক। আরে, এই তো সকালে সেই মেয়েটা। আমি গেছি, এইবার আমি শেষ। তবু বুক ভরা সাহস নিয়ে আমি মেয়েটার কাছে গিয়ে বললাম, এই যে তিশা আপু, বলটা যদি দিতেন তাহলে খুব ভালো হতো। ওই, তুই আমাকে আপু বললি কেন? আমি কি তোর আপুর মতো নাকি? সরি, ভুল হয়ে গেছে খালাম্মা, এইবার দয়া করে বল দিন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ইস রে, আগেরটাই ভালো ছিল। আর শোন, তুই বল পাবি না, যা ভাগ। প্লিজ বল দিন। বললাম না তুই বল পাবি না। তুইও ঘ্যানর ঘ্যানর করিস কেন? এমনভাবে বলবেন না, প্লিজ বল দিন। আচ্ছা দিব, তবে তোকে কানে ধরতে হবে। বল, তুই রাজি? আমি আর কোনো উপায় না পেয়ে কানে ধরলাম। তারপর তিশা বলল, এইবারের মতো অল্পতেই ছেড়ে দিলাম, যদি আবার আমার সাথে পাঙ্কা নিতে আসিস তাহলে তোর খবর আছে। এই বলে তিশা আমার দিকে বল ছুঁড়ে মেরে চলে গেল। আমি মনে মনে বললাম, সবার সামনে আমাকে অপমান করার শোধ আমি তুলে নিব। বল নিয়ে চলে গেলাম, আবার খেলা শুরু। খেলা শেষ করে বাসায় ফিরছিলাম, তখন হঠাৎ করে বৃষ্টি নামলো। কি করব? হ্যাঁ, একটা যাত্রী ছাউনি আছে, আপাতত সেইখানে আশ্রয় নেওয়া শেষ হবে। আমি যাত্রী ছাউনির নিচে আশ্রয় নিলাম। বৃষ্টি শেষ, আমি বাসায় ফিরছিলাম, তখন দেখি তিশা আসছে। মাথায় দুষ্টামি বুদ্ধি ভর করলো। তিশা আমাকে দেখে আমার কাছে দিয়ে আসছিল। আমি আমার পাটা একটু বাড়িয়ে দিলাম, তারপর ধপাস, হায় হায়, তিশা পড়ে গেছে। আরে ওই ফাজিল ছোট লোক, তুই এটা কি করলি? কি করেছি আমি? তুই আমাকে ল্যাং মারলি কেন? আমি কোথায় ল্যাং মারলাম? তুমি নিজেই তো আমার পায়ের সাথে। চুপ, একদম চুপ, ফাজিল পোলা। আমি গেলাম, তুমি এভাবে বসে থাকো কেমন? প্লিজ আমাকে একটু উঠিয়ে দেন। সেটা আমি পারবো না, মেয়ে মানুষের গায়ে আমি হাত দিতে পারবো না। প্লিজ একটু ধরে তুলে দে। আমি পারবো না, আমি গেলাম। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। পরদিন কলেজে স্যার ক্লাস করাচ্ছে, হঠাৎ তিশা চিৎকার দিয়ে উঠে বলল, স্যার, এটা কি ক্লাসরুম নাকি প্রেম করার জায়গা? কেন, তুমি এমন কথা কেন বললি? স্যার দেখুন, কে যেন আমাকে প্রেমপত্র ছুঁড়ে মেরেছে। কই দেখি দেখি। এই নিন স্যার, দেখুন। এমন কাজ কি করতে পারে? তিশা প্রথমে সবার দিকে তাকালো, তারপর আমাকে দেখিয়ে বলল, স্যার ওই ছেলেটাই মেরেছে। স্যার তখন আমাকে দাঁড় করালেন আর বললেন, এই, তুমি এই কাজ করেছো? স্যার আমি তো এইসবের কিছুই জানি না। স্যার ওই শয়তান ছেলে মিথ্যা কথা বলছে, ওই আমাকে প্রেমপত্র দিয়েছে। স্যার বিশ্বাস করুন, আমি দেই নাই। যে দিয়েছিল সেটা আমি জানি, কিন্তু বলছি না, ঝামেলা হতে পারে। আমি চাইছি ব্যাপারটা অল্পতেই মিটে যাক। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। এই প্রথম দেখে তোমাকে ছোটখাটো শাস্তি দেব। কি শাস্তি স্যার? কান ধরে দাঁড়িয়ে থাকো। কিন্তু স্যার।
কি, এই শাস্তি ভালো লাগে নাই? তাহলে চলো তোমাকে নিয়ে প্রিন্সিপালের কাছে যাই। না স্যার, ঠিক আছে, আমি কানে ধরছি। আর কিছু করার নেই, যার জন্য কানে ধরলাম সে আমার দিকে হা করে তাকিয়েছিল। যাক, শত্রু তো বাড়ালাম না। যার জন্য কানে ধরলাম সে আমার বন্ধু হবেই। আমি কানে ধরেছি আর তিশা মিটি হাসছে, সেটা দেখে আমার গা জ্বলে যাচ্ছে। না পারছি কিছু বলতে, না পারছি কিছু সহ্য করতে, শুধু জ্বলছি। ক্লাস শেষে আমি বাইরে বের হয়ে ক্যাম্পাসে চলে গেলাম। একা বসেছিলাম, ক্লাসের সবার সামনে কানে ধরেছি, সবাই আমার দিকে চেয়ে হাসছে, সেটা আমার খুব খারাপ লাগছে। একা বসেছিলাম, তখন কোথা থেকে যেন তিশা এসে আমার গালে চড় বসিয়ে দিল। আমি তো হতবাক, সাথে ক্যাম্পাসের সবাইও। আমি গালে হাত দিয়ে বললাম, এই তুমি আমাকে মারলে কেন? বেশ করেছি, মেরেছি। তোর মতো ছোট লোক কি করে ভাবলো তুই আমাকে প্রেমপত্র দিবি আর আমি রাজি হয়ে যাব? আমি তোমাকে প্রেমপত্র দিতে যাব কোন দুঃখে শুনি? এখন আবার ন্যাকা সাজা হচ্ছে? তুই যে একটা বদ ছেলে সেটা আমার বোঝা হয়ে গেছে। দেখ, তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুই ওই সব ধান্দা মাথা থেকে বের করে দে। তোর মতো ফকিরকে আমি ভালোবাসি না, আর কোনোদিন ভালোবাসবো না। তোর মতো ছেলেদের করুণা করা চাই, কিন্তু ভালোবাসা চায় না। আমি তো তোমাকে ভালোবাসি না, তাহলে এত কথা আসছে কোথা থেকে শুনি? ভালোবাসিস না? না, তাহলে প্রেমপত্র দিলি কেন? আমি তোমাকে কোনো প্রেমপত্র দেই নাই। এখন আবার মিথ্যা বলা হচ্ছে, তাই না? তখন পেছন থেকে একটা ছেলে বলে, ও কোনো মিথ্যা কথা বলে নাই, ও সত্যি কোনো প্রেমপত্র দেয় নাই। আসলে আমি ওটা তানহার দিকে ছুঁড়ে মারছিলাম, কিন্তু বলে সেটা আপনার কাছে চলে যায়। তাহলে সেটা এতক্ষণ না বলে এখন বলছেন কেন? আমি বলার জন্য আপনাদের খুঁজতেছিলাম। এখন বিশ্বাস হলো তো আমি তোমাকে কোনো প্রেমপত্র দেই নাই? হুম। আর কিছু না বলে তিশা সেখান থেকে চলে গেল, আর ছেলেটি আমার কাছে এসে বলল, আমি সরি, আমার জন্য তোমাকে এত কিছু সহ্য করতে হলো। না, এর জন্য সরি বলার কি আছে? আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? শুধু ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, হতেই পারি। তোমার নাম কি? আমার নাম ফারাবি, তোমার নাম তো সোহেল। হ্যাঁ। আচ্ছা, ফ্রেন্ডশিপে তুই করা বলাটা বেশি ভালো, তাই না? হ্যাঁ, সেটাই। এইভাবেই কলেজে একজন বেস্ট ফ্রেন্ড পেয়ে গেলাম। এরপর থেকে অনেক বন্ধু হতে লাগলো। ফারাবি আর আমি এখন একদম কাছের, বলতে গেলে দুই ভাইয়ের মতো। একদিন দেখি ফারাবি মন খারাপ করে বসে আছে। কিরে মামা, মন খারাপ কেন? আর বলিস না, আমি তানহাকে এত ভালোবাসি, কিন্তু আমি সেটা এখনো তানহাকে বলতেই পারলাম না। তুই তো একটা গাধা, তাই বলতে পারিস নাই। আচ্ছা, কাল কলেজে চল, আমি সব ম্যানেজ করে দিব। কিভাবে কি করবি দোস্ত? সেটা কালকে দেখতে পারবি। পরদিন কলেজে ফারাবি আর আমি অনেক আগেই কলেজে চলে এসেছি। দেখি তানহা আর ওর বান্ধবীগুলো আসছে। আমি তানহার সামনে গিয়ে বললাম, তানহা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলো, কি কথা? দেখো, বেশি ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারবো না, আমার বন্ধু ফারাবি তোমাকে ভালোবাসে। আপনার বন্ধু ফারাবি আমাকে ভালোবাসে, সেটা আপনার বন্ধুর ব্যাপার, কিন্তু আমি অন্য এক ফারাবিকে ভালোবাসি, ক্লাস 10 থেকে। কিন্তু আমার বন্ধু তো তোমাকে অনেক ভালোবাসে। প্লিজ ফারাবিকে ফিরিয়ে দিও না। সরি, আমার পক্ষে সম্ভব নয়। আমি মন খারাপ করে ফারাবির কাছে চলে গেলাম। তারপর, দোস্ত, তুই তানহাকে ভুলে যা। কেন? একথা কেন বললি? তানহা নাকি অন্য কোনো এক ফারাবিকে ভালোবাসে। দাঁড়া, তানহার মজা বের করতেছি। গত 1 বছর যাবত আমি ওর পেছনে ঘুরছি। ফারাবি গিয়ে তানহার সামনে দাঁড়িয়ে, এই, তোমার পেছনে ঘুরছি আর তুমি অন্য কোনো ফারাবিকে ভালোবাসো? না মানে, আমি অন্য কাউকে ভালোবাসি। আর এই কথা তোমাকে কে বলেছে শুনি? কেন? আমার বন্ধু বলল তুমি নাকি অন্য কোনো ফারাবিকে নাকি ভালোবাসো। কে? তোমার বন্ধু? এই তো আমার বন্ধু। আরে, আমি কি জানতাম নাকি এনি তোমার বন্ধু? আমি তো ভাবছি এনি যার কথা বলছে আর আমি যাকে ভালোবাসি দুজন আলাদা মানুষ। তার মানে তুমিও আমাকে? হ্যাঁ। তাহলে তুমি যে বলেছো 1 বছর ধরে ভালোবাসো? হ্যাঁ, বাসি তো। আমি তোমাকে গত 1 বছর ধরে ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাকে। তাহলে এতদিন বললে না কেন? কেন? আমি কেন বলবো? তুমি বললে না কেন? আচ্ছা, তোরা দুজন কথা বল, আমরা না হয় অন্য জায়গায় গিয়ে বসি, কেমন? তারপর আমি আর তানহার বান্ধবীরা অন্য জায়গায় এসে বসে পড়লাম, তাদের সাথে কথা বলতে লাগলাম। তখন কোথা থেকে যেন তিশা এসে বলল, কি ব্যাপার, সেদিন আমাকে লাভ লেটার দিয়ে কাজ হয়নি বলে আজ আবার নতুন কারো খোঁজ করছিস নাকি? দেখো, তুমি যখন তখন এসে এইভাবে আবল তাবল কোনো কথা বলবে না। এরা সবাই আমার ফ্রেন্ড। ফ্রেন্ড না ছাই, তোকে আমি খুব ভালোভাবেই চিনে গেছি। তখন তানহার এক বান্ধবী নাম অধরা সে বলে উঠল, দেখুন, সে যদি আমাদের কারোর সাথে প্রেম করে তাতে আপনার সমস্যা কোথায় শুনি? আপনি তো আর তার গার্লফ্রেন্ড না যে আপনার প্রবলেম হবে। কি রে, তুই ওর হয়ে এত কথা বলছিস? তুই কে শুনি? ওকে ভালোবাসিস নাকি? যদি ভালোবাসি তাতে আপনার কোনো সমস্যা আছে নাকি শুনি? আমার কেন সমস্যা হতে যাবে? তাহলে এখানে এত কথা না বলে এখান থেকে জানতো।
কেন? আমি কি তোদের প্রেমে সমস্যা করছি নাকি? দেখুন, আমরা এখানে প্রেম করছি না, আমরা জাস্ট ফ্রেন্ড। আর আপনি চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন। আমার বইয়েই গেছে তোদের মতো মানুষদের সাথে আড্ডা দিব। থাক তোরা। তিশা চলে গেল। এই মেয়ের মতিগতি কিছুই বুঝি না, যখন তখন অপমান করে। আমি এই মেয়ের কি এমন ক্ষতি করেছিলাম যে যখন তখন অপমান করে? ভালো লাগে না। এই, আপনার কি মন খারাপ? না, মন খারাপ কেন থাকবে? আরে ওই মেয়ের কথাই কিছু মনে করবেন না। যে যেমন সে তেমনই ভাববে। সে নিজে হয়তো অন্য কারোর সাথে প্রেম করে, তাই আপনাকে আমাদের সাথে বসে থাকতে দেখে বলছে আপনি প্রেম করছেন। আচ্ছা, ফারাবিকে কিভাবে চিনলেন? ওই যে সেই দিনের কথা মনে আছে, যেদিন ক্লাসে আমি কান ধরে দাঁড়িয়েছিলাম? হ্যাঁ আছে। জানেন, আপনাকে অনেক কিউট লাগছিল সেদিন। এত হাসার কি হলো? না মানে, আপনাকে পিচ্চি একটা ছেলের মতো মনে হচ্ছিল। ওই, আপনি কি রাগ করলেন নাকি? না, রাগ কেন করব? আচ্ছা তাহলে এবার বলুন, ফারাবিকে আপনি কিভাবে চিনলেন? মানে আপনাদের পরিচয় হলো কিভাবে? সেদিন ফারাবি আপনার বান্ধবীকে চিঠি ছুঁড়ে মেরেছিল নিচ থেকে, সেটা তিশার কাছে চলে যায়। আর তারপরের ঘটনা আপনি জানেন। আর ফারাবি যখন তিশাকে চিঠি ছুঁড়ে মেরেছিল সেটা আমি দেখছিলাম, কিন্তু তারপরেও আমি সেটা বলি নাই। তারপরে থেকেই আমাদের ফ্রেন্ডশিপ হয়ে যায়। আপনি সব জেনেও কিছু বলেন নাই? পিচ্ছি। আচ্ছা, আমরা তো সেম ইয়ারেই পড়ি। তুমি করে বলবো আমরা। আপনি বলাটা আমার একদম ভালো লাগছে না। আচ্ছা, আপনার যা ইচ্ছা বলুন। শুধু আমি কেন বলবো, আপনাকেও বলতে হবে। কিন্তু কোনো কিন্তু নয়, এখন থেকে আমি তোমাকে তুমি আর তুমিও আমাকে তুমি করেই বলবে, মনে থাকে যেন। আচ্ছা, থাকবে। ওই, এই দুইজনকে এসে কখন ছেড়ে এসেছি, এখনো তাদের কোনো খোঁজ খবরই নেই। কি করছে চলো গিয়ে দেখি। হ্যাঁ চলো। তারপর আমি, অধরা আর তার বান্ধবীরা চলে গেলাম। দেখি ফারাবি মাত্র একে অপরকে জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই মামা ভাগ সারাইলো। ফারাবি তো তানহাকে ছেড়ে সোজা দৌড়। এদিকে আমি, অধরা, বাকি সবাই হাসতে হাসতে শেষ। তানহাও যোগ দিল আমাদের সাথে। ফারাবি আসলে একটা মহাবিতু। হুম। আমাকে এতদিন ধরে ভালোবাসে, কিন্তু বলার সাহস পাইনি। আর দেখুন, আপনার মিথ্যে কথা শুনে কিভাবে দৌড় দিল। আবার সবাই হাসতে লাগলাম। সেদিন আর তেমন কিছু হলো না। পরদিন কলেজে আমি যথারীতি সাইকেল নিয়ে কলেজে যাচ্ছি। সামনে একটা মেয়ে হেঁটে যাচ্ছে। কয়েকবার বেল দিলাম কিন্তু আমাকে সাইড দিচ্ছে না। আমি যে একটু কাটিয়ে যাব সেটাও করতে দিচ্ছে না। বারবার বেল দিচ্ছি। একসময় মেয়েটা পেছন ঘুরে তাকালো। আরে এটা তো তিশা, কি ব্যাপার? এতবার বেল দিচ্ছি, সাইড দিচ্ছ না কেন? আমার ইচ্ছা হচ্ছে তাই দিচ্ছি না। আর তোর এই খ্যাতমার্কার সাইকেলের বেল আমার কান ঝালাপালা করে দিচ্ছে। বাসায় রেখে আসতে পারিস না এই ভাঙারি ব্যাটারিকে? দেখো, তুমি আমায় যা ইচ্ছা বলো, কিন্তু আমার সাইকেল নিয়ে কিছু বলবা না। তিশা আমার কথা শুনে মনে হয় রেগে গেল। তারপর তিশা আমার সাইকেলে এত জোরে লাথি মারলো, সাইকেল আমার হাত থেকে ছুটে পড়ে গেল। তিশা যখন আমার সাইকেলে লাথি মারছিল, আমার মনে হচ্ছিল সে আমার বুকে লাথি মারছে। আমি নীরব হয়ে গেলাম। কিরে, এমন চুপ করে আছিস কেন? ধুর, তোর সাইকেলের মতো তুইও খ্যাত থাক। তিশা চলে গেছে, কিন্তু আমি তখনও সেখানে দাঁড়িয়ে আছি। বেস্ট ফ্রেন্ডকে অপমান করলে যেমন কষ্ট হয়, আমারও তেমন কষ্ট হচ্ছিল। আমি দাঁড়িয়ে আছি, তখন কোথা থেকে অধরা এসে আমাকে বলল, আরে তুমি এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আর তোমার সাইকেল এভাবে পড়ে আছে কেন? আরে তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আমি তখন অধরাকে সব বললাম। অধরা আমার কথা শুনে খানিক মুচকি হাসি দিয়ে বলল, ওই জন্য কেউ কাঁদে, বোকা ছেলে? অধরা আমার সাইকেলে উঠিয়ে আমাকে বলল, তুমি সাইকেল চালাও, আমিও তোমার সাইকেলে চড়ে যাব। কিন্তু যেটা বলেছি সেটা করো। আমি আর কি করব? আমি সাইকেলে উঠে বসলাম, আর অধরা পেছনে না বসে সামনে বসলো। আমি সাইকেল চালাতে শুরু করলাম। একটা গান আছে না, চলে আমার সাইকেল ওই উইরা উইরা, আমার সেই গান গাইতে ইচ্ছে করছে। আচ্ছা সোহেল, জানো আমার এখন অনেক ভালো লাগছে। কেন? এত ভালো কেন লাগছে? সেটা আমি বলতে পারছি না, কিন্তু অনেক ভালো লাগছে সেটা বুঝতে পারছি সোহেল। আচ্ছা, বুঝতে হবে না, আমাকে সাইকেল চালাতে দাও, এত তিরিং বিরিং করো না। আচ্ছা ঠিক আছে। আমি সাইকেল চালিয়ে কলেজ পর্যন্ত আসলাম। সবাই অবাক আমাদের দেখে, হা করে তাকিয়ে আছে আমাদের দিকে। তিশাও অবাক। তিশা মনে হচ্ছে একটু বেশি অবাক হয়েছে। তিশা হা করে তাকিয়েছিল আমাদের দেখে। এই তুমি এখানে নামালে কেন? সাইকেল জায়গা মতো রেখে আসি। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো, আমি চলে গেলাম। তিশা আমার কাছে এসে বলল, কিরে, আজকাল কি সাইকেলে যাত্রী উঠানো শুরু করলি নাকি? নিশ্চুপ, কোনো কথা বলছি না। সকালে তিশা আমার সাথে যা করেছে তার জন্য আমি তিশাকে কোনোদিন মাফ করতে পারবো না। কিরে, কথা বলছিস না কেন? বোবা হয়ে গেলি নাকি? দেখো,
তোমার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই। তাহলে কি আছে? কোনো কিছুর ইচ্ছা নাই। তুমি প্লিজ আমার সাথে এমন ব্যবহার করা ছেড়ে দাও। আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। তা না করলে কিন্তু তুই আমার সাথে বেয়াদবি করেছিস, তার ফল তোকে তো একটু ভোগ করতেই হবে, তাই না? যদি তুমি আমার উপর প্রতিশোধ নিতে চাও তাহলে একদিনে সব প্রতিশোধ নিয়ে নাও, কিন্তু এইভাবে প্রতিদিন আমার সাথে এমন করো না। আমারও সহ্য করার একটা সীমা আছে। আমার যা ইচ্ছা আমি তাই করব। তুই তো একটা ফকির খ্যাত মার্কার ছিলে, তোর সাথে আমি কিরকম ব্যবহার করব সেটা কি তুই আমাকে শিখিয়ে দিবি নাকি ফাজিল পোলা? তুমি এখন যা ইচ্ছা বলো, কিন্তু সবার সামনে আমাকে আর অপমান করো না। আমাকে সবার সামনে ছোট বানিয়ে তোমার লাভ কি একটু বলবে? কোনো লাভ নাই তো। তাহলে আমাকে সবাই সামনে ছোট বানাও, আমাকে আর ছোট বানিও না। দেখ, বেশি প্যাকুর প্যাকুর না করে যা এখন। আমি তো তোমার কাছে আসিনি, তুমি এলে আমার কাছে, তাহলে আমাকে যেতে বলছো কেন? যেতে হলে তুমি যাও। আরে ওই, তুই কার উপর রাগ দেখাচ্ছিস শুনি? দেখ, আমার উপর কিন্তু একদম রাগ দেখাবি না। আমি তোর রাগ সহ্য করব না। আমার সাথে বেশি লাগতে এলে না এই কলেজ থেকে তাড়িয়ে ছাড়বো, এই বলে দিলাম। হঠাৎ অধরা চলে এলো। কে কাকে তাড়াবে? ওই, তুই এখানে এলি কেন? তোকে কি কেউ আমাদের মাঝখানে ডেকেছে? তুই কেন এলি আমাদের মাঝে নাক গলাতে? বারে, তুমি আমার ফ্রেন্ডকে আপন করেছো, তাকে হুমকি দিচ্ছ আর আমি চুপটি করে থাকবো? সেটা কিভাবে হয় বলো? আমি থাকতে আমার ফ্রেন্ডকে তুমি অপমান করতে পারো না। আমি তো অবাক, অধরা আমাকে নিয়ে এত সিরিয়াসলি কথা বলছে, ঝগড়া করছে। তুই এমন ভাবে কথা বলছিস যেন এই গায়া খ্যাত ছেলেটা তোর বয়ফ্রেন্ড। হ্যাঁ সোহেল, আমার বয়ফ্রেন্ড, তাতে কোনো সমস্যা? আরে বাহ, তা কবে শুরু করলি রিলেশন? এই তো মাত্র শুরু করেছি। রিলেশন শুরু করেছিস, তার প্রমাণ কি? তুই কি প্রমাণ চাস বল, আমি সেই প্রমাণই দিব। তাহলে এক কাজ কর, জড়িয়ে ধরে একটা চুমু খাতো। কেন চুমু খাবো কেন? আরে তা না হলে বুঝবো কিভাবে যে তুই তাকে কি ভালোবাসিস কিনা? আচ্ছা, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। এই বলে অধরা আমার দিকে এগোচ্ছে, অবস্থা বেগতি। এখানে থাকলে যে কোনো কিছু হয়ে যেতে পারে। অধরা আমার কাছে আসার আগে আমি দৌড় দিলাম, একটা নিরাপদ স্থানে এসে হাঁপাতে লাগলাম। জানি না ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে কি না কি হয়ে যেত। ও অধরার পরিচয় দেয়নি। অধরা দেখতে খুব সুন্দরী, ময়দা সুন্দরী না, প্রাকৃতিক সুন্দরী। আর অধরার পরিবার বেশ ভালোই স্থানেই আছে, কিন্তু অধরার মনে কোনো অহংকার নেই। পরিচয় দিতে দিতে ক্লাসের বেল দিয়ে দিচ্ছে। ক্লাসে ঢুকে দেখে অধরা আমার দিকে রাগি লোকে তাকিয়ে আছে। আরে এই মেয়ের আবার কি হলো, আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে কেন? আমি তো কোনো দোষ করি নাই। আর অন্যদিকে দেখি তিশা মুচকি আসছে। বুঝি না এই দুই মেয়ের কি হয়েছে। তবে তখন যে অবস্থা হয়েছিল তাতে করে তাদের দুজনের চুল ধরাধরি হয় নাই, এটাই অনেক। ক্লাসের স্যার এসে পড়ছে, সবাই মিলে দাঁড়িয়ে স্যারকে সালাম দিলাম। দাঁড়ানো অবস্থায় আবার অধরার দিকে তাকিয়েছিলাম, দেখে বজ্জাত মেয়েটা তখন আমার দিকে রাগি লুকে তাকিয়ে আছে। গাল লাল হয়ে গেছে, চোখ তো আরো বেশি লাল, মনে হয় জ্বলছে। আমি পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। ক্লাসের সময় আমি যেই কয়বার অধরার দিকে তাকিয়েছিলাম প্রত্যেকবার দেখেছি অধরা আমার দিকে রাগি লুকে তাকিয়ে আছে। তাই ভয়ে পরের ক্লাসে আর অধরার দিকে তাকাই নাই। ক্লাস শেষ করে পালিয়ে পালিয়ে বাসায় চলে আসছি। জানি না আবার কার সামনে পড়বো, আবার নতুন কি ঝামেলা হবে। তার থেকে ভালো পালিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম, আর তখনই কে যেন এসে আমার কান টেনে ধরেছে। এর আগে কখনো এমন হয় নাই, কোনোদিন কেউ আমার কান টেনে ধরে নাই। আমি ঘুম ঘুম চোখে দেখে অধরা আমার পাশে বসে আছে। সকালেই সেই রাগী লোক। উফ, আমি স্বপ্ন দেখছি মেয়েটা আমার উপর এত খেপেছে কেন? তুই তখন এভাবে পালিয়ে গেলি কেন? আমাকে এখন একটু ঘুমাতে দাও, কালকে কথা হবে। কাল কেন হবে? আমি আজকেই কথা বলবো, আজকে। আমার ঘুম তখন অনেকটাই হালকা হয়ে গেছে। আমি ভালোভাবে তাকিয়ে দেখি অধরা আমার কান টেনে ধরে বসে আছে। এই তো তুমি এখানে? কেউ দেখেনি তো? সবাই দেখেছে, কিন্তু কেউ কিছু বলতে সাহস পায়নি। সাহস পাইনি মানে বুঝলাম না। তোকে এত কিছু বলতে হবে না। এখন বল, তুই তখন অমন করে দৌড়ে পালালি কেন? তো কি আমি দাঁড়িয়ে থাকতাম নাকি? হ্যাঁ থাকতিস, তোর জন্য আমি এই প্রথম হেরে গেলাম। হেরে গেছো মানে? হেরে গেছি মানে আমি ওই বজ্জাত মেয়ের কাছে হেরে গেছি। জানিস, তুই চলে যাবার পর বজ্জাত মেয়েটা আমাকে অনেকগুলো কথা শুনিয়েছে। সেখানে আমার কি দোষ? সব তোর দোষ। তুই তখন সেখানে দাঁড়িয়ে থাকলে তো সবকিছু মিটে যেত। তুমি যে আমাকে কিস করতে আসছিলে তার জন্যই তো পালিয়ে গেছি। একটা কিস খেলে কি এমন ক্ষতি হতো শুনি? বাড়ি আমার লজ্জা লাগে না বুঝি? পাইছে রে আমার লজ্জাবতী। আচ্ছা, সব কথা পরে,
আগে বলো তো, তুমি আমাদের বাসায় কিভাবে আসলে? আবার আব্বু আম্মু তোমাকে কিছু বললো না? আমি ফারাবের কাছ থেকে তোমার বাসার ঠিকানা নিলাম, তারপর তোমার বাসায় আসলাম। আর আব্বু আম্মু তাদের তো মাত্র একটা কথা বলেই পটিয়ে ফেলেছি। কি এমন কথা বলছো? বলতে লজ্জা করছে। লজ্জা করে? কিন্তু কেন? না মানে আমি বলেছি আমি তাদের ছোট ছেলের হবু বউ, দুষ্টুমির হাসি দিয়ে। কি, তুমি এই কথা বলেছো? এত চিৎকার করার কি আছে? এই, তুমি কি আমাকে মারতে চাচ্ছ নাকি? আব্বু আম্মু তোমাকে কিছু বলে নাই? কি বলবে, শুধু বলেছে আগে ভালো মতো পরীক্ষায় পাশ করব, তারপর যা হবার হবে। হ্যাঁ, তোমার যা হবার তাই হবে, কিন্তু আমার মনে হচ্ছে এইবার আমাকে এই বাড়ি চিরদিনের জন্য ছাড়তে হবে। সমস্যা নেই, আমাদের বাসা তোমার জন্য আছে তো। চুপ করো। তোমাকে কে বলতে বলেছিল ওইসব মিথ্যা কথা? কেউ না। কে বলতে বলবে? আমার ইচ্ছে হয়েছে তাই বলেছি। আর আমার শ্বশুর শাশুড়ি মনে হয় আমাকে পছন্দ করেছে, তাই তো বেশি কিছু বলে নাই। ওই ভাই, কেউ এই বজ্জাত মেয়েকে একটু বোঝান তো, না হলে আমাকে একটা বিমান দেন, আমি উগান্ডা চলে যাব। এই মেয়ে বলে কি প্রথমেই শ্বশুর শাশুড়ি বানিয়ে ফেললো? মাথায় মনে হয় বড় ধরনের প্রবলেম আছে। এই তুমি কি ভাবছো? না, তেমন কিছু না। আব্বু আম্মু কি সত্যি বাসায় আছে নাকি আজ খালি বাসা? না, ওনারা তো নিচেই বসে আছে। আমি যখন এলাম তখন তারা নিচেই বসেছিল। এখন কোথায় গেছে আমি কি করে বলবো? আমি তাড়াতাড়ি করে নিচে এলাম, দেখি আব্বু আম্মু নিচেই বসে আছে। এই রে, আমি এবার শেষ, আমি এইবার মরবো। আব্বু আমাকে দেখে ডাক দিল। আমি ভয়ে ভয়ে আব্বুর কাছে গেলাম। কিরে, এসব কি শুনছি? কতদিন ধরে চলছে এসব? আব্বু, আমি এসবের কিচ্ছু জানি না। হয়েছে, এখন আর মিথ্যা বলার কোনো দরকার নেই। শোন, মন দিয়ে পড়ালেখা কর। আর প্রেম করছিস ভালো কথা, আমাদের কাছে লোকালি কেন? আরে আব্বু, দেখি রাগ না করে আমার সাথে ভালোভাবেই কথা বলছে, কিন্তু আব্বু সত্যিটা না জেনে মিথ্যাটা সত্যি ধরে নিল। দূর, ভালো লাগে না। আচ্ছা, মেয়েটা সেই কখন আমাদের বাসায় এসেছে, ওকে কিছু খেতে দাও। না, আমি এখন কিছু খাবো না, আমাকে বাসায় যেতে হবে। আরো কিছুক্ষণ থেকে গেলে ভালো লাগতো। না আম্মু, অন্য একদিন। কি বজ্জাত মেয়ে, এখনই আমার আম্মুকে আম্মু বলে ডাকতে শুরু করেছে। আচ্ছা সোহেল, ও যখন চলে যেতে চাইছে তাহলে এক কাজ কর, তুই গিয়ে অধরাকে একটু এগিয়ে দিয়ে আয়। আমি আব্বুর কথায় রাজি হয়ে গেলাম, কারণ আমাকে জানতে হবে অধরা আমার বাসায় মিথ্যা কথা কেন বলল। আমি আর অধরা বাসার বাইরে চলে এসেছি। এই, তুমি আমার বাসায় মিথ্যা কথা বললে কেন? আমি চাইছিলাম আমি মিথ্যা বলে তোমাকে একটু বকুনি খাওয়াবো, কিন্তু পরে সব সত্যি বলে দিব। কিন্তু আব্বু আম্মু তো আমাকে তাদের ছেলের বউ বানাতে রাজিই আছে, তাই আর সত্যি বললাম না। হ্যাঁ, খুব ভালো করেছো, আমাকে উদ্ধার করেছো সত্যি না বলে। অধরার সাথে ঝগড়া করতে করতে অধরাকে তাদের বাসায় পৌঁছে দিয়ে আসলাম। বাসায় আসার পর আম্মু আবার কান টেনে ধরলো আর বলল, আমাদের না জানিয়ে বউ খোঁজা হয়ে গেল। দেখো আম্মু, ওই বজ্জাত মেয়েটা মিথ্যা বলছে। মিথ্যা না, সত্যি সেটা আমি জানি না, আর জানতে চাইও না। ছেলের বউ হিসাবে মেয়েটাকে আমার ভালোই লাগলো। ধুর আম্মু, তুমিও না। আমি চলে গেলাম। এইভাবে যেতে লাগলো দিনগুলো। তিশা আমাকে অপমান করে আর অধরা আগলে রাখে। এর কিছুদিন পর অধরা আবার আমাদের বাসায় আসলো। এসে আব্বু আম্মুকে বলল তার সাথে নাকি তার কোনো এক ফ্রেন্ডের বাসায় যেতে হবে, কিসের নাকি পার্টি আছে। আমি যেতে না চাইলেও আব্বু আম্মু আমাকে জোর করে পাঠিয়ে দিল। আমি গাড়িতে উঠে অধরাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমাকে সাথে না নিলেও তো পারতে। হ্যাঁ পারতাম, কিন্তু যে পার্টিতে যাচ্ছি সেখানে সবাই কম বেশি মিঙ্গেল, তাই ভাবলাম আমি একা সিঙ্গেল থাকি যদি, তাই তোমাকে নিয়ে যাচ্ছি। এই মেয়ে আসলে একটা বড় পাগল। পার্টিতে গিয়ে আমি আর অধরা পাশাপাশি হাঁটছি। এক সময় অধরা আমার হাত ধরলো। কি হলো এটা, তুমি আমার হাত ধরলে কেন? আশেপাশে দেখো সবাই হাত ধরে হাঁটছে। আমি আর অধরা হাঁটছি, এমন সময় তিশা আমাদের সামনে আমাদের দেখে প্রচন্ড রেগে গেছে। চোখ দুটি লাল হয়ে গেছে, মনে হয় আমাদের দুজনকে খেয়ে ফেলবে। কি রে, সেদিন তো আমাকে খুব কথা শুনিয়েছিলি সোহেল নাকি আমাকে ভালোবাসে না। এই দেখ, আমি আর সোহেল আজ একসাথে হাত ধরে হাঁটছি, আর সোহেল আমাকে খুব ভালোবাসে, বুঝলি? ফাজিল মেয়ে, এতদিন তোর জন্য অনেক অপমান মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর সহ্য করব না। কিসের এত দেমাগ শুনি? তোর বাবা বড় লোক তাই? হ্যাঁ, আমার বাবা বড় লোক, তাই আমার এত দেমাক।
আরে থাম থাম, শুধু কি তোর একার বাবাই বড়লোক নাকি? অন্য কারোর বাবা বড়লোক হতে পারে না? শুন, তুই এতদিন সোহেলকে অকারণে অনেক অপমান করেছিস, কিন্তু এরপর থেকে ভুলেও আর তাকে তুই অপমান তো দূরের কথা, তার ধারে কাছেও আসবি না, এই বলে দিলাম। তুই বলার কে? আমি কাছে যাব নাকি যাব না সেটা আমার ব্যাপার। না, তোর ব্যাপার না, সে এখন আমার বয়ফ্রেন্ড, সো তার ব্যাপার আমি ভালো বুঝবো। তুই দয়া করে তার থেকে একটু দূরে দূরেই থাকিস। আমি অবাক হয়ে নীলার কথা শুনছিলাম। এই মেয়ে এসব বলছে কি? আমি তার বয়ফ্রেন্ড হলাম কবে? যাক, বলছে ভালোই করছে। আমি যা না পারতাম সেটা নীলা করে দিচ্ছে। আমার অপমানের বদলা নীলা নিচ্ছে, আমি তো এনজয় করছি। আরে আমি কি তোর মতো বোকা নাকি? আমি তোর মতো খ্যাতমার্কা ছেলের সাথে যাব আর কোনোদিন তুই আমাকে তার ধারের কাছেও দেখবি না। সেটা হলেই ভালো হয়। তিশা হনহন করে চলে গেল। আচ্ছা, তুমি তিশাকে এত কিছু বললে কেন? আমার ইচ্ছে হলো তাই বললাম। এতদিন চুপচাপ ছিলাম, কিছু বলি নাই। আর বলি নাই বলে মেয়েটা এত বেড়ে গেছে, আর তুমি ওই মেয়ের হয়ে কথা বলছো কেন? কই, আমি কখন বললাম? না বলাই ভালো, চলো পার্টি এনজয় করি। পার্টি আমার এনজয় করা শেষ। মানে হলো তিশার অপমান আহা কত ভালো যে লাগছে বলে বোঝানো যাবে না। নীলাকে বললাম আমি বাসায় যাব। কেন এত আগে বাসায় কেন যাবে? আমার ভালো লাগছে না। এই কি বলো, কি হয়েছে তোমার? তেমন কিছু না, মাথা ব্যথা করছে। নীলা আর কিছু বলল না, গাড়িতে গিয়ে বসলো। সাথে আমিও। আমাকে বাসায় নামিয়ে দিয়ে নীলা চলে গেল। এরপর দিনগুলো খুব ভালো কাটতে লাগলো। আর সেদিনের পর থেকে তিশা আর আমাকে কোনো অপমান করে নাই, আমার সামনেও আসে নাই। আমি আর নীলা খুব ভালো বন্ধু। হ্যাঁ, আমাদের ব্যাচের প্রায় সবাই প্রেম করে, শুধু আমি আর নীলা ছাড়া। কিন্তু অনেকেই এটা ভাবে আমার আর নীলার মাঝে রিলেশন আছে, যদিও এই কথা সত্যি না। কিন্তু লোকে ভাবলে আমাদের আর কি করার আছে? তার থেকে ভালো যে যেমন ভেবে খুশি তাকে তেমন ভাবতে দেওয়া উচিত। দেখতে দেখতে ইন্টার দ্বিতীয় বর্ষে পা রাখলাম। নীলা আর আমার মাঝে আগের থেকে বেশি ঘনিষ্ঠতা হয়েছে বলতে গেলে। একে অপরের জন্য পাগল, কেউ কাউকে ছাড়া থাকতে পারি না। নীলা যেখানেই যাক না কেন আমাকে সাথে নিয়ে যাবে, আর সবার সামনে পরিচয় দিবে আমি নাকি তার বয়ফ্রেন্ড, হবু স্বামী। আমি এই জন্য নীলাকে আগে অনেক কিছু বলতাম, কিন্তু এখন কেন জানি না ভালো লাগে, তাই কিছু বলি না। কোনো এক কারণে আমার আর নীলার মাঝে একটু ঝগড়া হয়, যদিও এই আগে অনেকবার ঝগড়া হয়েছে, আবার সব ঠিক হয়ে গেছে। কিন্তু এইবার যখন ঝগড়া লাগলো, তার পরের দিন আমি জানতে পারি আমাদের নানার বাসায় যেতে হবে। 2 দিন পর নাকি আমার মামাতো ভাইয়ের বিয়ে। মামাতো ভাই বিয়ের জন্য পাগল হয়ে গেছে। যদি বিয়ে দেওয়া না হয় তবে নাকি বউ বাসায় নিয়ে আসবে। মামা মামি মান সম্মানের ভয় বিয়ে দিতে রাজি হয়ে গেল। হঠাৎ করেই সব ঠিক হয়ে গেছে। আজকে রাত্রের ট্রেনেই আমাদের যেতে হবে। আমি নীলাকে অনেকবার ফোন দিয়েছি, কিন্তু ফোন অফ। নীলাকে সাথে নেওয়ার ইচ্ছা ছিল, গ্রাম দেখতে চেয়েছিল, কিন্তু সেটা আর হলো না। মন খারাপ, নীলাকে জানাতেও পারলাম না আমরা ঢাকা ছাড়ছি। মামার বাসায় গিয়ে আমি মনমরা হয়েছিলাম। যেদিন গায়ে হলুদ সেদিন কয়েকটা মেয়ের সাথে কিছু পিক তুলে ফেসবুকে আপলোড করি। আমার গায়ে হলুদ ছিল আর জামাই জামাই লাগছিল। পোস্টে লেখা ছিল কালকেই বিয়ে। তারপর সব ঝামেলা শেষ। উফ, খুব আনন্দ লাগছে। ছবি আপলোড করার কিছুক্ষণ পর দেখি নীলার ফোন। আমি তো মহা খুশি। নীলা ফোন দিয়েছে, মনের খুশিতে হাসতে হাসতে ফোন ধরলাম। হ্যাঁ নীলা, বলো। জানো, আমি খুব খুশি। নীলা আমার সেই কথার দিকে মন না দিয়ে বলল, আচ্ছা তুমি এখন কোথায়? তোমাদের বাসায় কেউ নেই, তোমাকেও দেখছি না। আমি তো গ্রামে আছি। ঠিকানা দাও। তাও ঠিকানা দিয়ে দিলাম, সাথে সাথে ফোন কেটে দিল। ধুর, কি হলো? একটু যে মন খুলে কথা বলবো সেটাও হলো না। রাতে সবাই আনন্দ করছে, হঠাৎ বাসার বাহিরে 2টা গাড়ি এসে থামলো। এত রাতে গাড়িতে কে এলো? সবাই চিন্তায় আছে। গাড়ি থেকে লোকগুলো নেমে বাসার দিকে আসছিল। আমি শুনেছি এই গ্রামে নাকি মাঝে মধ্যে ডাকাতি হয়। আমি ভাবলাম হয়তো ডাকাত এসেছে, তাই কাউকে কিছু না বলে লুকিয়ে পড়লাম। লুকিয়েছে অনেকক্ষণ হয়েছে। একসময় আমি লক্ষ্য করলাম আমার নাম ধরে অনেকে ডাকাডাকি করছে। আমি তো আরো ভয় পেয়ে গেলাম, কিন্তু একটু সাহস বুকে নিয়ে বেরিয়ে এলাম। সবার সামনে দেখি নীলা ও তার পরিবার, সাথে উকিল আছে আর একজন হুজুর। আমি নীলাকে দেখে অবাক।
এত রাতে তুমি এখানে কি করো? কোনো কথা বলছে না। আব্বু এসে বলল, আজকে তোদের বিয়ে। আব্বু কি বলো? তুমি কি ঘুমে আছো নাকি? না, আমি জেগে আছি। আজ তোদের বিয়ে। মেয়েটা অনেকক্ষণ অনেক কান্নাকাটি করছে। আমরা চেয়েছিলাম তোদের বিয়ের পরীক্ষার পর দেব, কিন্তু না, তোদের বিয়ে আজকেই হবে। কিন্তু আব্বু। চুপ হারামজাদা, যখন প্রেম করছিলি তখন মনে ছিল না? এখন বিয়ে করতে সমস্যা কিসে শুনি? আমি না কিছু বলতে পারছি না, শুধু এটা ভাবছি এইসব আমার সাথে কি হচ্ছে। ভাবতে ভাবতে মনে হয় বিয়ে হয়ে গেছিল। আমাদের দুজনকে এক রুমে পাঠানো হলো। কি হয়েছে সেটা আমি তখনও বিশ্বাস করতে পারছি না। রুমের মধ্যে আমি আর নীলা। এই শোনো, কি হলো এইসব? বিয়ে হয়ে এখন বাসর হবে। তুমি আমাকে বিয়ে করলে কেন? ভালোবাসি তাই। ভালোবাসো? কই, আগে তো কোনোদিন বলো নাই। মেয়েরা কখনো আগে বলে গাধা? আমি তো তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। ভালোবাসতে ভালো কথা, এই বয়সে বিয়ে? কি করব বলো? আমি যখন দেখলাম তুমি ফেসবুকে ছবি আপলোড করেছো, আমি তো ভেবেছিলাম তোমার বিয়ে। তাই তো অনেক কান্নাকাটি করলাম। আব্বু আম্মুকে বললাম তোমার সাথে বিয়ে না দিলে আমি নিজেকে শেষ করে ফেলবো। তাই তারা ভয়ে। আমি তো এখনো পিচ্ছু। সমস্যা নাই, আজকে বড় করে দিব আমার পিচ্চি বরকে। মানে কিভাবে? এত কিছু জানি না, চলো বাসর করব। এতদিন পর তোমাকে কাছে পেলাম, এবার আসো বাসর করব। এই আপনারা এখন একটু জানতো, সকালে দেখা হবে, বাসর করব। আমিও আগে থেকে নীলাকে ভালোবাসতাম, কিন্তু বলি নাই। বাসর রাতে বিড়াল ভালোই মারলাম, যদিও ইতিহাস বলবো না। আসুন আবার গল্পে ফিরে আসি। মামাতো ভাইয়ের বিয়ে খেতে এসে নিজেই বিয়ে করে ফেললাম। খুব দারুণ ব্যাপার। বিয়ে শেষ, এবার আমাদের ঢাকায় ফেরার পালা। আমি নীলা এক গাড়িতে চড়ে বসলাম। রাস্তায় অনেক ধরনের কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। নীলা সোজা আমাদের বাসায় চলে আসলো। হাজার হোক শ্বশুর বাড়ি বলে কথা। বিয়ের প্রথম 1 মাস বেশ ভালোই কাটলো, কিন্তু হঠাৎ করেই নীলা আমার সাথে কেমন জানি ব্যবহার করতে শুরু করে। আমার উপর সবসময় রেগে থাকতো, আমার সাথে তেমন কথা বলতে চাইতো না, কিন্তু কেন এমন করছিল সেটা বুঝতে পারছিলাম না। এর কিছুদিন পর নীলা আমার কাছে এসে বলল তার নাকি 5,000 টাকা লাগবে। এই, তুমি কি পাগল? আমি এত টাকা কোথায় পাবো? সেটা আমি জানি না, আমার টাকা দরকার, তুমি দিবে। আব্বু আম্মুর কাছ থেকে আর কত নেব? আমারও তো সম্মান আছে, তাই না? তুমি আমাকে বিয়ে করেছো, তাই আমার সকল দায়িত্ব তোমার। আমার এখন টাকা লাগবে, তুমি দাও। আমি কোনো টাকা দিতে পারবো না, আর আমি এখনো বেকার। আমাকেই চলতে হয় আব্বুর কাছ থেকে টাকা নিয়ে। আর 2-1,000 হলে তাও অন্য কথা। 5,000 টাকা আমি দিতে পারবো না। তার মানে তুমি আমাকে টাকা দিবে না, তাই তো? আমি তখন নীলার হাতে 2,000 টাকা দিয়ে বললাম, এর বেশি আমার কাছে নেই। নীলা রেখে টাকাগুলো ছুঁড়ে ফেলে দিল আর বলল, আমারই ভুল, তোর মতন ছেলেকে বিয়ে করেছিলাম বলে। আমার বোঝা উচিত ছিল তুই একটা ছোট লোক, আমার ভরণ পোষণ তুই করতে পারবি না। তুই আমার জীবনে আসার পর আমি দিনে দিনে সব স্বাধীনতা হারিয়ে ফেলেছি। এখন তো নিজের শখ আহ্লাদও পূরণ করতে পারবো না তোর জন্য। এই তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছো কেন? তো তোর সাথে আর কেমন ভাবে কথা বলবো? আজকে আমার এক বান্ধবীর বিয়ে বাড়িতে যাব। আমার কাছে 1 টাকাও নেই। তোর কাছে চাইলাম, তুই দিবি না। হ্যাঁ, আব্বুর কাছে টাকা চাইলে আমি অনেক পাবো, কিন্তু তাদের কাছে তো আমি এখন অন্য কারো বউ। তুই মাথা ঠান্ডা করো প্লিজ। চুপ, একদম চুপ, একদম কথা বলবি না। 5,000 টাকা দেওয়ার ক্ষমতা নেই, আমাকে বিয়ে করেছে। আমারও রাগ উঠে গেছে এমন কথা শুনে। দেখো নীলা, আমি কিন্তু তোমাকে বিয়ে করতে চাইনি, তুমি আমাকে বিয়ে করেছো। হ্যাঁ, সেটাই তো আমার জীবনের বড় ভুল। তোকে করুণা করে বিয়ে করেছি। মানে কি বলতে চাচ্ছ তুমি? কিসের করুণা? আরে তিশা যখন তোকে অপমান করতো, তোর জন্য আমার করুণা হতো, আর সেই কারণে তোর সাথে মিশেছি। কেন যে সেদিন পাগলের মতো তোকে বিয়ে করতে গেছিলাম। দেখো, বারবার বিয়ে করতে গেছিলাম বলে চিল্লাইও না। কি? আমি চিল্লাচ্ছি? ছোট লোক, তোর সাথে কথা না বলাই ভালো। 2 পয়সা রোজগার করার ক্ষমতা নেই, আবার বড় বড় কথা। আমি আর কিছু বলছি না। কি হলো নীলার? নীলা তো এমন ছিল না, আমার সাথেই প্রথম এত খারাপ ব্যবহার করলো। শুধু কি টাকার জন্য, নাকি অন্য কোনো ব্যাপার আছে? খুব কষ্ট হচ্ছে এইসব কথা ভাবার সময়। আমাকে চুপ থাকতে দেখে নীলা রাগে গজগজ করতে করতে চলে গেল। আগে থেকে রেডি হয়েছিল, আগে কোথাও গেলে আমাকে নিয়ে যেত, কিন্তু ইদানিং আমাকে বলার প্রয়োজন মনে করে না। নীলা চলে যাওয়ার পর আমি ভাবছি কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। এসব
কথা ভাবতে ভাবতে কখন যে চোখে জল চলে এসেছে সেটা আমি নিজেও জানি না। নীলা তো ঠিকই বলেছে, আমি কোনো কাজকর্ম করি না। নীলাকে বিয়ে করে ওর জীবন তো সত্যি নষ্ট করে দিয়েছি। আসলে বড়লোকদের মনে কি চলে তা কেউ জানেও না, বুঝতেও পারে না। নীলার ক্ষেত্রেও তাই হলো, কিন্তু বিয়ে যখন হয়েই গেছে একটু মানিয়ে নিলেই তো হতো। নীলা বাসা থেকে গেছে অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু এখনো নীলা বাসায় আসছে না। অনেক রাত হয়ে গেছে। ফোন দিচ্ছি কিন্তু ফোন বারবার বন্ধ বলছে। খুব চিন্তা হচ্ছে নীলার জন্য। নানা রকম চিন্তা ভাবনা করছি। এরই মাঝে বাসার কলিং বেলের শব্দ। আমি রুম থেকে দৌড়ে বের হলাম কে এসেছে সেটা দেখার জন্য। নীলা এসেছে। নীলাকে দেখে মনে শান্তির পর্ব ফিরে আসলো। আম্মুর সাথে কি যেন কথা বলল, তারপর উপরে উঠে আসতে লাগলো। আমাকে দেখলো কিন্তু আমার সাথে একটাও কথা বলল না। অনেক অবাক হলাম। কিছু না বলে নীলার পেছনে পেছনে রুমে চলে গেলাম। রুমে গিয়ে, এতক্ষণ কোথায় ছিলে? বন্ধুর বিয়ে ছিল। ফোন বন্ধ কেন? ও, চার্জ নেই মনে হয়। আমার তো চিন্তা হয় নাকি, সেই সকালে বের হয়েছ আর সারাদিন ফোন ছিল বন্ধ। একবারও অন্য কারো নাম্বার দিয়ে তো জানাতে পারতে। আগে তো সারাদিন ফোন দিয়ে সব বলতে, কিন্তু এখন এমন করছো কেন? আগে করেছি, যে এখন করতে হবে সেটার কি বাধ্যতামূলক নাকি? তুমি আমার সাথে এমনভাবে কথা বলছো কেন? কেমন ভাবে কথা বলছি? রেগে কথা বলছো কেন আমার সাথে? বারে, রাগ করার মতো কথা বললে রাগ করবো না? আমি এমন কিছু বলি নাই যে তুমি রাগ করবে। তোমার জন্য চিন্তা হচ্ছিল তাই জিজ্ঞেস করছি। আমার না এইসব ভালো লাগে না। আরে বিয়ে হয়ে গেছে বলি কি আমার কোনো স্বাধীনতা থাকবে না নাকি? আমার সব কাজে কি তোর নাক গলাতে হবে? আচ্ছা যাও, তুমি ফ্রেশ হয়ে আসো, পরে কথা হবে। নীলার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা আমার নেই, তাই নীলাকে ফ্রেশ হতে পাঠিয়ে দিলাম। ফ্রেশ হয়ে বের হলো নীলা। চলো খেতে চলো। আমি বিয়ে বাড়ি থেকে খেয়ে এসেছি। একবারও জিজ্ঞেস করলো না আমি খেয়েছি কিনা। সারাদিন নীলার চিন্তায় কিছু মুখে তোলা হয়নি। আম্মু অনেকবার বলেছিল খেতে, কিন্তু খেতে ইচ্ছাই করে নাই নীলার চিন্তায়। আর যখন বাসায় আসলো, কই একসাথে খাবো তা না। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। হ্যাঁ চলো, আমিও ঘুমাবো। বিছানায় গিয়ে শুইলাম, কিন্তু এ কি, নীলা মাঝখানে কোলবালিশ রাখছে কেন? এই তুই মাঝখানে কোলবালিশ রাখছো কেন? আজ থেকে আমাদের মাঝে এটা থাকবে। কেন এটা থাকবে কেন? যাতে করে তুমি আমাকে টাচ করতে না পারো। যে স্বামী তার স্ত্রীকে হাত খরচের টাকা দেয় না, সেই স্বামীর অধিকার নেই টাচ করার। নীলার কথা শুনে অনেক বড়সড় একটা ধাক্কা খেলাম। মেয়ে বলে কি, যে মেয়ে আমাকে জড়িয়ে ধরা ছাড়া ঘুমাতে পারতো না, সেই মেয়েটা কি? না, আর ভাবতে পারছি না। এসব ভাবলেই কান্না আসছে, কিন্তু কান্না করতেও তো পারবো না। ছেলেদের দেখি কান্না করতে নেই। নীলা মাঝখানে বালিশ রেখে অন্য পাশে ঘুরে রইল। আমিও আর কিছু বললাম না। অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই ঘুম আসছে না। আসলে নীলা জড়িয়ে না ধরলে ঘুম আসে না। কেমন জানি একটা বদভ্যাস হয়ে গেছে অল্প কয়েকদিনে। অনেক রাত হয়ে গেছে, ঘুম আসছে না। এতক্ষণে নীলা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, তাই আমি কোলবালিশ সরিয়ে নীলাকে জড়িয়ে ধরলাম। এই তো এখন ঘুম আসছে, প্রায় ঘুম চলে এসেছে। তখন নীলা ঠাস করে একটা চড় আমার গালে বসিয়ে দিল। উফ, কি ব্যথা! ওই তোরে বলেছিলাম তুই আমাকে টাচ করবি না, কিন্তু তোর সাহস হলোটা কি করে আমাকে টাচ করার? কি করব, আমার তো ঘুম আসে না তোমাকে জড়িয়ে না ধরলে। ঘুম না আসলে না আসুক, তবু তুই আমাকে জড়িয়ে ধরবি না। প্লিজ আমার সাথে এমন করো না, আমার রাতের ঘুম কেড়ে নিও না। ওই তুই তোর কথা বন্ধ কর আর চুপচাপ ঘুমিয়ে পড়। আর খবরদার, আবার যদি বালিশ সরিয়ে আমাকে জড়িয়ে ধরেছিস তবে কিন্তু খারাপ কিছু হবে, বলে দিলাম। কি আর করবো, সেই সকাল থেকে আমাকে অপমান করে যাচ্ছে, এখন আর সহ্য করা যাচ্ছে না। তাই আমিও অন্য পাশে ঘুরে ঘুমানোর মিথ্যা চেষ্টা করছি, আর নিজের অজান্তে অনেক কান্না করেছিলাম। নির্ঘুম সারা রাত কাটালাম। নীলা আগে প্রতিদিন সকালে উঠে আমাকে ডেকে দিত, কিন্তু আজকে দিল না। আমি অনেকক্ষণ শুয়েছিলাম, কিন্তু নীলা একবারও আমাকে ডাক দিল না। আমি নিজেই উঠে বসলাম। নীলা ফ্রেশ হয়ে বের হলো। নীলা আমাকে দেখে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমার চোখ এত লাল কেন? সারা রাত না ঘুমানোর জন্য হয়তো লাল হয়ে গেছে। নীলাকে সেটা না বলে বললাম, চোখ কি জানা গেছিল। ও যাও, ফ্রেশ হয়ে নাও। কলেজ যাবে না? হ্যাঁ যাব। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি নীলা প্রায় রেডি হয়ে গেছে। আমিও রেডি হতে লাগলাম।
কি ব্যাপার, আর কতক্ষণ লাগবে? এই তো হয়ে গেছে। তুমি তাহলে পরে এসো, আমি গেলাম। আমার তো প্রায় হয়ে গেছে। আমার তাড়া আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। নীলা চলে গেল। আবারও খুব অবাক হলাম যে নীলা কিনা আমাকে রেখে একা কলেজে যেতেই চাইতো না, সেই নীলা আজকে আমাকে রেখেই চলে গেল। আমি আর সেদিন কলেজে গেলাম না, বাসায় ছিলাম। নীলা কলেজ থেকে ফিরে এসেছে। কি ব্যাপার, আজ কলেজে গেলে না যে? এমনি, আর কিছু বলল না। আমিও বললাম না। একটা কথা বলা হয়নি, আমাদের বিয়ে হয়েছে সেটা অনেক কম লোক জানে, কলেজে কেউ জানে না। সেদিন রাতেও আগের দিনের মতো হলো। মাঝখানে কোলবালিশ রেখে নীলা ঘুমিয়ে পড়েছে। আমিও মাঝরাতে নীলাকে জড়িয়ে ধরেছিলাম। তারপর আগের রাতের মতো নীলা আমাকে ঠাস করে একটা চর মেরে চলে যায়। মানে রাগ করে সেদিন রাতে নীলা অন্য রুমে ঘুমাতে যায়। আমি অনেক আটকাতে চেয়েছি, কিন্তু নীলা আমার কোনো কথা না শুনে চলে যায় অন্য রুমে। এইভাবে আমাদের দূরত্ব বাড়তে থাকে। আগে নীলা আমাকে একা অপমান করলে ইদানিং আমার আব্বু আম্মুকে অপমান করে। একদিন আম্মু নীলাকে রান্নার কাজে সাহায্য করতে বলেছিল, আর নীলা তার বিপরীতে জবাব দিয়েছিল সে কাজের লোক নাকি যে সে রান্না করবে। এক কথায় দুই কথায় তাদের মাঝে ঝগড়া লেগে যায়। নীলা যা না তাই বলে আমার আম্মুকে অপমান করছে। আমি সেটা নীরবে সহ্য করব না। আমি গিয়ে আমার সমস্ত শক্তি দিয়ে নীলার গালে চর মারি। নীলা চর খেয়ে বলে, ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে আমার গালে হাত তোলার? আমার আব্বু আম্মু আমাকে কোনোদিন মারলো না, আর তুই একটা ছোট লোক হয়ে আমাকে মারলি? তোকে এই অধিকার কে দিয়েছে? তুই নিজেই সেই অধিকার দিয়েছিস, বলে গেছিস নাকি? হ্যাঁ, আজ থেকে ভুলে যাব। আমি থাকবো না আর তোর বাসায়। আমাকে মুক্তি দে, আমাকে স্বাধীনতা দে। যা যা, অনেক হয়েছে। তুই যা চাইলি তাই হবে। হ্যাঁ, আমি আজকে এই বাসা ছেড়ে আমার বাসায় চলে যাব। কেন থাকবো তোর বাসায়? তোর অপমান সহ্য করার জন্য? না, কোনোদিন না। যে ছেলে বিয়ে করে বউয়ের দায়িত্ব নিতে পারে না, আব্বুর ঘাড়ের উপর বসে খায়, সেই ছেলের সাথে সংসার করার থেকে না করা অনেক ভালো। ভালো যখন তখন করিস না। এতদিন ধরে তোর সব অন্যায় কাজ মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর না। তুই যেতে পারিস নীলা। আর কিছু না বলেই হনহন করে উপরে চলে গেল। আমি আম্মুর কাছে নীলার হয়ে ক্ষমা চেয়ে নিলাম। কিছুক্ষণের মধ্যে নীলা ব্যাগ গুছিয়ে নিচে চলে এসেছে। গেলাম আমি, এই বাসা থেকে বোরিং হয়ে গেছি। আমি আর নীলাকে আটকালাম না। নীলা চলে গেছে। 2 ঘন্টা পর নীলার আব্বুর ফোন। আমি কল রিসিভ করে সালাম দিলাম। বাবা, তোমার আর নীলার কি কিছু হয়েছে? আমি তারপর সব বললাম। নীলার আব্বু বলল, আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মেয়ে আমার একটু জেদি। কল কেটে দিল। আমি সেদিন রাতে আরো বেশি করে মিস করছিলাম নীলাকে। এতদিন মেয়েটাকে দেখেছি, কিন্তু আজ দেখতেই পেলাম না। অনেক কষ্ট হচ্ছে আমার। রাতে কিছুতেই ঘুম আসছিল না। যদিও গত কিছু রাতে আমি ঘুমাতে পারি না, ঘুমানোর জন্য মাঝে মাঝে একটা করে ঘুমের ট্যাবলেট খাই। নীলাকে মিস করছিলাম, তাই নীলাকে কল দিলাম। কল দিচ্ছি আর নীলা কেটে দিচ্ছে, কিন্তু আমি তবুও কল দিয়ে যাচ্ছি এই আশায় একবার যদি কল রিসিভ করে পাগলিটার কণ্ঠস্বর শুনতে পারবো। তাতেই অনেক। কলের পর কল দিচ্ছিলাম, একসময় ধরলো। ওই, তোর কি কোনো কাজ কাম নেই? এত রাতে আমাকে এতবার করে ফোন দিচ্ছিস কেন? হ্যাঁ, ও হ্যাঁ, তুই তো সত্যিই কোনো কাজ কাম নেই, সারাদিন টোটো করে ঘুরে বেড়ানো ছাড়া। আমি তোমাকে ভালোবাসি নীলা, প্লিজ আমার কাছে চলে এসো, খুব কষ্ট হচ্ছে আমার। ভালোবাসি সেটা অন্য কাউকে গিয়ে বলবি, কেমন? আর আমি তোর কাছে কোনোদিনও যাব না। একবার গিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি। আগে যদি জানতাম এমন হবে, তোর মতন ছেলের সাথে কোনোদিন মিশতাম না। ছোট লোক কোথাকার। ফোন রাখ, আর কখনো আমার নাম্বারে কল দিবি না। প্লিজ এমন করো না, তুমি না আমার বিয়ে করা বউ। আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। নীলার মুখে ডিভোর্সের কথা শুনে নিজেকে আর সামলে রাখতে পারলাম না, কেঁদে দিলাম। নীলা আমার কান্না শুনছিল। নীলা বলল, দেখ, যা হবার হয়ে গেছে। আবেগের বশে মানুষ কত কিছু করে। যা হয়ে গেছে তা তুই ভুলে যা। কি করে বলবো তোমায় বলো? কি করে বলবো তোমার সাথে কাটানো দিনগুলো? আমি বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। সেটা তোর ব্যাপার, কিন্তু আমি এইসব ভুলে যেতে চাই। আচ্ছা, আমি বেশি কিছু জানতে চাইবো না, শুধু এইটুকু জানতে চাই তুমি কেন এমন করছো। তা আমি আর কি করব? তুই এখনো বেকার, তোর কাছে কিছু চাইলে তুই দিতেই পারবি না। আব্বু আম্মুর কাছ থেকে আমাকে সব নিতে হয়। তার থেকে ভালো আমি তোকে ছেড়ে দিয়ে আব্বু আম্মুর কাছেই থাকবো। আচ্ছা, ভালো থেকো, রাখি। কল কেটে দিলাম। নীলার কথা যত শুনছিলাম তত বেশি কষ্ট পাচ্ছিলাম। আমি বেকার বলে নীলা আমার থেকে দূরে সরে গেল, কিন্তু নীলা
আমি তো তোমাকে কাছে টেনে নিয়েছিলাম না, তুমি নিজেই টেনে নিয়ে আবার নিজেই দূরে সরিয়ে দিলে, কিন্তু কেন? ও হ্যাঁ, আমি তো বেকার, তার জন্য। এইভাবে কেটে গেল 15 দিন। আমি বাসা থেকে বের হই না, কলেজে যাই না, কিন্তু সামনে পরীক্ষা, তাই কলেজে যেতে হবে। আমাকে এখন দেখতে একদম পাগলের মতো, যেমন ছিলাম তেমনভাবেই কলেজে চলে গেলাম। আজকে হেঁটেই যাচ্ছি, সাইকেল ব্যবহার করি না, তুলে রেখে দিচ্ছি। কলেজে গিয়ে দেখি নীলা আর তার বান্ধবীরা আড্ডা দিচ্ছে। আমি নীলাকে দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না, ছুটে নীলার কাছে চলে গেলাম। নীলার কাছে যাওয়ার পর নীলার হাত ধরলাম। নীলা আমাকে দেখে রেগে গেছে, তার উপর হাত ধরেছে। নীলা আমাকে সজোরে একটা থাপ্পড় দিয়ে বলে, এই ছোট লোক, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? নীলা তুমি আমার। আমি তোর কি শুনি? আমি তোর কেউ না। আমার কথা পুরোটা শেষ করার আগে নীলা কথাটা বললো, আমার ভালো লাগছে না, গত কয়েকদিন ধরে সময় মতো খাই না, ঘুমাই না, শরীর এমনিতেই দুর্বল ছিল, তার উপর রোদে হেঁটে এসেছি, খুব খারাপ লাগছে। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। কিরে, কিছু বলছিস না কেন? আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, মাথাটা ঘুরছে, আমি বসে পড়লাম। কিরে, ভিক্ষা করবি নাকি এমন ভাবে বসে আছিস কেন? কিছু বলছি না, চুপ করে বসে আছি। নীলা রেগে সেখান থেকে চলেই গেল। আমিও নীলার পেছন পেছন চলতে শুরু করলাম। খুব কষ্ট হচ্ছে, তবুও নীলার পেছন নিয়েছি। হঠাৎ আবারও আমার মাথা ঘুরে যায়। এইবার আর নিজেকে সামলাতে পারলাম না, মাথা ঘোরার কারণে এবার আমি পড়ে যাই। কিছু মনে নেই। আর তারপর যখন জ্ঞান আসে তখন দেখি কলেজের কিছু বড় ভাই আমার মাথায় পানি ঢালছিল। নীলা আমাকে দেখেও আমার কাছ থেকে চলে গেছে। এইবার সব থেকে বড় ধাক্কা খেলাম। আমি বড় ভাইয়াদের ধন্যবাদ দিয়ে বাসায় চলে আসলাম। যদিও ভাইয়ারা বলেছিল আমাকে বাসায় পৌঁছে দিবে, কিন্তু আমি তাদের কোনো সাহায্য নিয়েছিলাম না। আমি একাই বাসায় চলে আসি। আম্মু বলল, কি হয়েছে? আমি কোনো উত্তর না দিয়ে নিজের রুমে চলে গেলাম। তারপর ফুল সাউন্ডে গান ছেড়ে আমি প্রচণ্ড জোরে কান্না করতে শুরু করলাম। কান্না করছি তো করেই যাচ্ছি। একসময় নিজেকে বোঝালাম যে আমাকে ইনকাম করতে হবে, নীলাকে দেখিয়ে দিতে হবে। নীলা আমাকে অনেক অপমান করেছে। আর না, আমি গোসল করলাম, তারপর খেতে এলাম। গেল কয়েকদিন সময় মতো কিছু খাওয়া হয় না। এখন থেকে আগে নিজেকে ঠিক রাখবো, তারপর বাকি চিন্তা। আমি আর নীলার কথা ভেবে একদম কষ্ট পাবো না, অনেক হয়েছে। খেয়ে দিয়ে একটু বের হলাম। আমার এক বন্ধুর সাথে দেখা হলো, মানে স্কুল লাইফের। ওর আব্বু বড় এক কোম্পানি আছে। আর হ্যাঁ, আমি এসএসসি পরীক্ষার সময় ওকে অনেক কিছু দেখিয়েছিলাম। যদি আমি না দেখাতাম তবে বেচারা নিশ্চিত ফেল করত। বন্ধুর নাম রাফি। রাফি আমাকে দেখে আমার দিকে এগিয়ে এলো। হ্যাঁ দোস্ত, কি খবর? তোর চেহারা এমন হয়েছে কেন? তারপর রাফিকে সব বললাম। আরে এই ব্যাপার, আমি কালকেই আব্বুকে বলে তোর জন্য কাজের ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ দোস্ত, সেটা করলে অনেক ভালো হয়। তুই কোনো চিন্তা করিস না, ভাবি ভুল করেছে, দেখবি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কাল তুই কাজে জয়েন করিস। তারপর রাফি আর আমি মিলে একটু ঘুরে বেড়ালাম। পরদিন সকালে আম্মুকে বললাম, আম্মু আমি অফিস যাচ্ছি। মানে অফিস? কিসের অফিস? তোর তো কলেজ আছে। আম্মু আমি আর পড়ালেখা করব না, আগে রোজগার করেই দেখিয়ে দিব আমিও পারি। হঠাৎ এমন কেন বলছিস বাবা? তোর কি টাকার দরকার? টাকার দরকার হলে আমাকে বল, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। না আম্মু, আমার টাকার দরকার না, তবে যে জন্য আমি এমন করছি সেটা এতদিন তোমার কাছ থেকে গোপন রেখেছিলাম। কি গোপন রেখেছিলি বাবা? তারপর আমি আম্মুকে নীলার সব কথা বলি। এত কিছু হয়ে গেল আর তুই আজকে আমাদের বললি? আম্মু আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা তো আর হলো না। তাই আম্মু, আব্বু তো আমাকে বাইকের কথা বলেছিল, অফিস যখন করব একটা বাইক খুব দরকার। আব্বুকে বলে একটা ম্যানেজ করে দাও না। তুই কোনো চিন্তা করিস না বাবা, আজকে এই বাইক পেয়ে যাবি। আম্মুকে সালাম করে অফিসের উদ্দেশ্যে বের হলাম। একটা রিক্সা নিলাম। অফিসে যাওয়ার আগে আমি রাফিকে ফোন দিলাম। রাফি বলল, তুই অফিসে আয়, আমি অফিসেই আছি। আমি অফিস চলে গেলাম, কিন্তু দারোয়ান আমাকে ঢুকতে দিচ্ছে না। তাই আবার রাফিকে ফোন দিলাম। রাফি নিজেই নিচে চলে এলো। রাফি আমাকে নিয়ে তার বাবার কাছে চলে গেল। আব্বু, এই সোহেল আমার বন্ধু, যার কথা তোমাকে বলেছিলাম। আচ্ছা বাবা, তুমি পড়ালেখা বাদ দিয়ে হঠাৎ চাকরি করবে কেন? আমি তাকে আমার সব কথা বললাম। রাফির আব্বু আমার কথা শুনে বলল, বাবা তুমি এক কাজ করো, তুমি চাকরিও করো সাথে পড়ালেখাও করো। না স্যার, আমি চাকরিতেই আমার মনোনিবেশ করতে চাই। আমার কথা শুনে রাফির আব্বু আর কিছু বলল না, আমাকে কাজ দিয়ে দিল। কাজ খুব সহজ, কে কখন অফিসে আসলো সেটা লেখা, আর কে কি কাজ করছে সেগুলো মনিটর করা। বেতন নাকি 25,000 টাকা। যদিও আমি এই কাজে এত বেতন আশা করি নাই। রাফি আমাকে অফিস রেখে চলে গেল। রাফির আব্বু আমাকে আমার বসের সাথে পরিচয় করিয়ে দিল।
বস আমাকে দেখে কেন জানি না জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি আর রাফির আব্বু এমন কাজে অবাক। কি ব্যাপার কামাল সাহেব, এমন ভাবে কান্না করছেন কেন? আসলে আমার ছেলের কথা খুব মনে পড়ে গেছিল। কেন, আপনার ছেলের কি কিছু হয়েছে? আসলে বাবা, ওনার ছেলে কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ও স্যার, আমি সরি, আপনাকে মনে হয় কষ্ট দিয়ে ফেলেছি। না বাবা, কোনো কষ্ট না। তুমি কি নতুন? হ্যাঁ, আজ থেকেও তোমার আন্ডারেই কাজ করবে। একটু বুঝিয়ে সুঝিয়ে দিও, একদম বাচ্চা ছেলে তো। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি এই ছেলেকে এমনভাবে তৈরি করব, দেখবেন একদিন আপনি এই ছেলেকে নিয়ে গর্ববোধ করবেন আর আমাকে ধন্যবাদ দিবেন। রাফির আব্বু আরো কিছু কথা বলে সেখান থেকে চলে গেল। আচ্ছা বাবা, তোমার বয়স তো একদম কম, তোমার তো পড়ালেখা করার বয়স, তুমি এই বয়সে চাকরি করবে কেন? আমি বসকেও সব বললাম। তুমি চিন্তা করো না, মন দিয়ে কাজ করো, আমি তো আছি। যদি কোথাও না বোঝো তাহলে আমাকে বলো, আমি তোমাকে সব বুঝিয়ে দিব। তারপর বস আমাকে কাজগুলো বুঝিয়ে দিল। আমি আমার কাজে লেগে গেলাম। যদিও প্রথম দিন ছিল অল্প কিছু, ভুল ছাড়া প্রায় সব কাজ ভালোভাবেই করতে পেরেছিলাম। বস ও রাফির আব্বু এমনটা দেখে খুব খুশি হলো। আমি তো বিশ্বাস করতেই পারছি না তুমি এত নিখুঁতভাবে কাজ করবে। স্যার, এই ছেলে আরো অনেক কিছু করবে। তোমার জন্য শুভ কামনা রইল। আমি তাদের দুজনকে ধন্যবাদ দিলাম। সারাদিন কাজ করলাম। কাজের চাপে নীলার কথা মনেই পড়ে নাই। খুব ভালোভাবে দিন কেটে গেল। সন্ধ্যায় বাসায় এসে দেখি আব্বু আমার জন্য নতুন বাইক কিনে রেখে দিয়েছে। ও শান্তি লাগছে। কাল থেকে তাহলে আর রিকশায় করে যেতে হবে না। আমি আব্বু আম্মুর জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম। তাদের মিষ্টি মুখ করিয়ে আমি রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আবার রুমে চলে গেলাম। নীলার কথা আবার মনে পড়ছে। ফোন হাতে নিয়ে বসে আছি আর ভাবছি নীলাকে কল দিব কি দিব না। একসময় ভাবলাম না থাক, এখন তো অল্প খারাপ লাগছে। নীলাকে ফোন দিলে নীলা অনেক কথা শোনাবে, যেগুলো আরো কষ্টদায়ক হবে। আমি তো ভেবেই নিয়েছি নীলাকে আর ফোন দিব না। যত কষ্ট হোক নীলাকে এবার বলে যেতেই হবে। আমি আর ফোন না দিয়ে ঘুমিয়ে পড়লাম। আম্মুর ডাক শুনে ঘুম ভাঙে। 8টায় অফিস যেতে হবে। আমি সে কথা আম্মুকে আগে থেকে বলে রাখছিলাম। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নতুন বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। এক বন্ধু বাইক দিয়ে চালানো শিখেছিলাম, তাই কোনো প্রবলেম হবে না আশা করা যায়। আমি বাইক নিয়ে বের হয়েছি। কিছু দূর যেতেই দেখি তিশা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে তিশা ডাক দিয়ে বলে, এই সুহেল, একটু শোনো না। হ্যাঁ বলো। তুমি তো কলেজে যাচ্ছ তাই না? আমাকে সাথে নিয়ে যাবে? আসলে আমার গাড়ি কিছুদিন ধরে প্রবলেম দিচ্ছে। আমি তো অফিস যাচ্ছি। আচ্ছা উঠো, কলেজের সামনে দিয়েই তো যাব। তিশা উঠে বসে। আমি বাইক চালানো শুরু করি। আচ্ছা, তুমি পড়ালেখা বাদ দিলে কেন? এমনি একটা ভালো কাজ পেলাম তাই ছেড়ে দিলাম। তুমি তো আর কলেজে যাবে না তাই না? হ্যাঁ। আচ্ছা নীলা, তোমার এত ভালো বন্ধু ছিল, কিন্তু হঠাৎ কি এমন হলো তোমাকে নীলা সহ্য করতে পারে না? তুমি এত কথা বলো না তো, আমার সমস্যা হচ্ছে। কেন বলো না, এত ভালো ফ্রেন্ডশিপ নষ্ট হলো কিভাবে? এই, তুমি থামবে নাকি এখানে নামিয়ে দিব? তিশা আমার কথা শুনে চুপ হয়ে গেছে, আর কোনো কথা বলল না। কলেজের সামনে এসে নামো। তিশা যখন নামছিল তখন নীলা সেটা দেখেছিল, কিন্তু নীলার ভাব দেখে মনে হচ্ছিল ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছে। দেখেও না দেখার ভান করে চলে গেছে। আমিও তিশাকে নামিয়ে দিয়ে অফিসে চলে গেলাম। নিজের কাজে মন দিলাম। আগের থেকে অনেকটাই গুছিয়ে নিয়েছি নিজেকে। এখন আর নীলার কথা ভেবে কষ্ট পাই না। 15 দিন পর আমি অফিসে যাচ্ছি। তিশা আবার আমাকে ডাক দিল। আমি থামলাম। আচ্ছা, আমি প্রতিদিন দেখি তুমি একা একাই রাস্তা দিয়ে যাও। এক কাজ করবে, আমাকে প্রতিদিন নিয়ে যাবে, তাহলে আমার গাড়ির তেল খরচের টাকা বেঁচে যাবে আর কি। আমি ভাবলাম আমি তো একাই যাই, তিশাকে নিলে তেমন সমস্যা হবে না। আমি বললাম আচ্ছা। তুমি তো মনে হয় আজকে গাড়িতে যাবে না, তাই তো? তোমার বাইক থাকতে গাড়িতে কেন যাবো বলো তো? তাহলে কথা না বাড়িয়ে ওঠো। তিশা বাইকে উঠে পড়ল, তবে এমনভাবে আমার গা ঘেঁষে বসেছে আমার কাতুকুতু লাগছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করো। তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। যেটা জানতে চেয়েছো আমি সেটার উত্তর দিয়েছি। সত্যি আমার কোনো গার্লফ্রেন্ড নেই। যদি জানতে চাইতো বউ আছে কিনা, তবে বলতাম হ্যাঁ আছে। তবে সেটা এখন শুধু কাগজে কলমে, কবে জানি না ডিভোর্স লেটার হাতে পাবো। তাহলে তো ভালোই হলো। কিসের ভালো আর কেন ভালো?
আমি প্রতিদিন তোমার বাইকে যাব, কেউ কিচ্ছু বলবে না তাই। কথা বলতে বলতে কলেজের সামনে চলে এসেছি। সেদিনও নীলা দেখলো কিন্তু কোনো রিয়াক্ট করলো না। এইভাবে আমি এখন প্রতিদিন তিশাকে কলেজে ছেড়ে দেই। নীলা প্রথম কোনো রকম রিয়াক্ট না করলো, ইদানিং দেখি নীলা কেমন ভাবে যেন তাকিয়ে থাকে। মাঝে মাঝে মনে হয় খুব রেগে আছে, কিন্তু আমি সেই দিকে কোনো খেয়াল করি না। আমি এমনভাবে নীলার দিকে তাকিয়ে থাকি কেউ বুঝতে না পেরে। আজকে আমি প্রথম বেতন পেয়েছি, খুব ভালো লাগছে নিজের ইনকাম করা টাকা হাতে পেয়ে। অফিস থেকে বের হয়ে আমি শপিং মলে গেলাম। সেখান থেকে আব্বু আম্মু আর নীলার জন্য কিছু জামা কাপড় কিনলাম। বাসায় এসে আব্বু আম্মুকে আমার প্রথম রোজগারের টাকা দিয়ে কেনা জিনিসগুলো দিলাম। আব্বু আম্মু এত খুশি হলো বলে বোঝানো যাবে না। পরদিন আমি একটু আগে বাসা থেকে বের হলাম, সাথে নীলার জন্য কেনা শাড়ি নিয়ে কলেজে গেলাম। দেখলাম নীলা তার বান্ধবীদের সাথে বসে আছে। আমি গিয়ে নীলাকে ডাক দিলাম। নীলা উঠে এলো। কি ব্যাপার, ডাক দিলি কেন? এই নাও, এটা তোমার জন্য, আমার রোজগার করার টাকা দিয়ে কিনেছি। শাড়িটা নীলার দিকে এগিয়ে দিয়ে বললাম। নীলা সেটা না নিয়ে আমাকে অনেক কথা শুনিয়ে চলে গেল। মনটা আবার খারাপ হয়ে গেল। আমি শাড়ি নিয়ে বের হচ্ছিলাম, তখন দেখি তিশা আসছে। তিশা আমাকে দেখে আমার দিকে রেগে আসছে। আমার কাছে এসে, তাই তুমি আমাকে আজ রেখে আসছো কেন? এমনি। তোমার হাতে কি? শাড়ি। নিশ্চয়ই আমার জন্য এনেছো, আর আমাকে সারপ্রাইজ দিবে বলেই আগেই চলে আসতো, তাই না? হ্যাঁ। না মানে? হয়েছে, আর বলতে হবে না। শাড়ি এনেছো কিন্তু সেটা দেবার মতো সাহস নেই, ভীতু কোথাকার। তিশা আমার হাত থেকে শাড়ির প্যাকেট নিয়ে নিল। শাড়ি বের করে দেখে বলল, খুব সুন্দর হয়েছে। তাহলে আমি আজ যাই, অফিসে দেরি হয়ে যাচ্ছে। আর একটু থাকো না। না, দেরি হয়ে যাবে। চলে গেলাম। পরদিন সকালে দেখি দিশা আমার দেওয়া শাড়ি পরে দাঁড়িয়ে আছে। এই তোমার ড্রেস কই? আজকে তো কলেজে অনুষ্ঠান আছে, তাই আমি শাড়ি পরেছি। আমি তিশাকে বাইকে তুলে নিলাম। কলেজের সামনে যখন নামিয়ে দিচ্ছিলাম তখন দেখি নীলা তার বান্ধবীদের সাথে আসছে। নীলাকে শুনিয়ে বললাম, তিশা একটা কথা বলি। হ্যাঁ বলো। তোমাকে এই শাড়িটা অনেক সুন্দর মানিয়েছে। এই শাড়িটা তোমার জন্যই পারফেক্ট। সবাইকে তো আর সবকিছুতে বানায় না, এই শাড়ি শুধু তোমাকেই মানায়। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। কি আছে এতে? খুলেই দেখো। খুলে দেখি একটা ঘড়ি। তোমার জন্য। খুব সুন্দর। পরো। তুমি পরিয়ে দাও। আমরা যখন কথাগুলো বলছিলাম নীলা একটু দূরে দাঁড়িয়ে আমাদের সব কথা শুনতেছিল। তিশা আমাকে ঘড়ি পরিয়ে দিচ্ছে। তখন নীলার দিকে তাকিয়ে দেখি চোখ দুটো লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে, আর আমাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি নীলার দিকে যখন তাকালাম, নীলা তাড়াতাড়ি করে চোখ মুছে নিল। তিশা, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কি আছে? সত্যি বলতে ঘড়িটা তোমার হাতে না অনেক ভালো মানিয়েছে। হ্যাঁ, তোমার পছন্দ আছে, সবাই তো আর তোমার মতো পছন্দ করতে পারে না। আবার নীলার দিকে তাকিয়ে দেখি আবার চোখ দিয়ে পানি পড়ছে, তবে আগের থেকে বেশি। কিন্তু নীলা এত কান্না করছে কেন? দূর, সেটা আমার দেখার বিষয় না। তিশা, আমি যাই, অফিসে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাও, দেখে শুনে যেও। আমি অফিসে চলে গেলাম। নীলার জন্য মায়া হচ্ছে। ও যখন কান্না করছিল একদম শিশুদের মতো লাগছিল। আমি এত কিছু না ভেবে নিজের কাজে মন দিলাম। সারাদিন কাজ করে খুব ক্লান্ত হয়ে গেছে। অন্যদিনের তুলনায় আজকে একটু বেশি কাজ ছিল। অফিস শেষ করে বাসায় ফিরবো, তখন তিশার ফোন। হ্যালো। হ্যালো। এই তুমি কান্না করছো কেন? তিশা কিছু না বলে কান্না করেই যাচ্ছে। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? তিশা কিছু না বলে শুধু এইটুকু বললো, তাদের বাসায় যেতে হবে। কেন, তোমাদের বাসায় কি? প্লিজ আসো না একটু। আমি আর কথা বাড়ালাম না, তিশাদের বাসায় চলে গেলাম। বাসার কলিং বেল চাপার সাথে সাথে দরজা খুলে দিল। তুমি কে বাবা? জি, আমি সোহেল। তিশা আমাকে আসতে বলেছে। ও, তুমি সেই। আসো বাবা, ভেতরে এসো। দেখো না মেয়েটা সেই কখন থেকে কেঁদে যাচ্ছে। আমি তিশার কাছে গিয়ে বললাম, এই তুমি অমনভাবে কাঁদছো কেন? নীলা বলছে সে নাকি তোমার গার্লফ্রেন্ড। তিশার এমন কথা শুনে আমি তো অবাক। আমি বললাম, কখন বলছে এই কথা? সকালে যখন তুমি চলে গেলে তখন। আমি কি বলবো, আমার কিছু বলার নেই, শুধু রাগ হচ্ছে নীলার উপর। এইভাবে আমাকে কালার করলো কেন? আচ্ছা, নীলা যদি আমার গার্লফ্রেন্ড হয়েও থাকে, এতে তোমার কান্না করার কি আছে? কি নেই সেটা বলো, আমি তোমাকে অন্য কারোর সাথে ভাগ করে নিতে পারবো না। মানে এখানে ভাগাভাগির কি আসলো, কোথা থেকে? সেটা তুমি বুঝবে না। তুমি তো মনে হয় অফিস থেকে আমাদের বাসায় আসছো, তাই না? হ্যাঁ, বাসায় যাওয়ার সুযোগ দিলে তো আমি বাসায় যাব। আচ্ছা যাও, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি আম্মুকে বলে খাবার দিচ্ছি। না, আমি বাসায় গিয়ে খাবো। তুমি আমাদের বাসায় না খেলে কিন্তু আমি কান্না করব, আর আমিও কিচ্ছু খাবো না। কি পাগলি মেয়ের বাবা! তিশার পাগলামির কারণে আমি তিশাদের বাসায় সেদিন খেয়ে বাসায় ফিরলাম। বাসায় এসে আব্বু আম্মুর সাথে কিছু কথা বলে রুমে চলে গেলাম। ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, ঠিক তখন
অচেনা একটা নাম্বার থেকে কল আসে। আমি কল রিসিভ করলাম। সালাম দিয়ে বললাম, কে? ওপাশ থেকে একটা মেইলি কণ্ঠ বলে, আমি কি সেটা না জানলেও চলবে। তা আজকাল দেখছি বাসায় বউ রেখে অন্য মেয়েদের সাথে ঘোরাঘুরি হচ্ছে। সরি, আপনি মনে হয় কোথাও ভুল করছেন। ভুল কেন করতে যাব? আমি তো ঠিকটাই বললাম। আপনি পুরোপুরি ভুল বলছেন। আমার বাসায় কোনো বউ নেই। আপনি মনে হয় ভুল নাম্বারে কল দিয়েছেন। আচ্ছা, আমি একটু চেক করে নিচ্ছি। কিছুক্ষণ পর মেয়েটি, সরি ভাইয়া, খুব দুঃখিত, আসলে আপনার নাম্বার আর আমার ফ্রেন্ডের নাম্বার প্রায় সেম, শুধু যেখানে 5 হবে সেখানে 4 দিয়ে ফেলেছি। আমি খুব সরি। সেটা বুঝলাম, তা আপনার ফ্রেন্ড কি করেছে জানতে পারি? আসলে আমার ফ্রেন্ড বিয়ে করেছে, 1 বছর হতে চলেছে। আজ দেখি অন্য একটা মেয়ের সাথে ঘুরছে। আচ্ছা, একটা কথা বলি, হ্যাঁ, অন্য মেয়ের সাথে ঘুরলেই কি প্রেম হয় নাকি? হতে পারে তারা পুরনো ফ্রেন্ড, অনেকদিন পর দেখা হয়েছে তাই। হ্যাঁ, আমি যতদূর জানি মেয়েটি আমার ফ্রেন্ডের অনেক আগেকার বন্ধু। আচ্ছা, আমি আর একটা কথা বলি, আপনার ফ্রেন্ড যদি আপনাকে নিয়ে ঘুরে বেড়ায় তাহলে কি আপনার সাথে তার প্রেম হবে? মেয়েটি মনে হয় আমার কথায় কিছুটা লজ্জা পেল, বলল, হ্যাঁ সত্যি বলেছেন, আমারই এমন ভাবে ভাবা উচিত হয় নাই। হ্যাঁ, কোনো কিছু ভালো করে না জেনে আগে মন্তব্য করবেন না। আমিও কল কেটে দিলাম। খুব ঘুম পাচ্ছে। পরদিন আম্মুর ডাকে ঘুম ভাঙে। শোন, তুই অফিস থেকে ছুটি নিয়ে নে। কেন আম্মু? হঠাৎ ছুটি নিব কেন? অনেক দিন হলো আমরা সবাই কোথাও ঘুরতে যাই না। কিন্তু আব্বু। কোনো কিন্তু নয়। আমি আর কি করব, ছুটি নিয়ে নিলাম। 7 দিনের ছুটি। শুধু বসকে বলেছিলাম আব্বু আম্মুর সাথে একটু বেড়াতে যেতে হবে। বস আর কিছু বলল না। আমি আম্মুকে বললাম, হঠাৎ খালার বাসায় কেন যাচ্ছি? আরে আমরা কিছুদিনের জন্য বেড়াতে যাব তাই। ও আচ্ছা, তাহলে তো ট্রেনে যেতে হবে। তাই টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম। আব্বু আম্মুর সাথে আমার সিট পড়ল না। ভাগ্য খারাপ, অন্য জায়গাতে বসতে হয়েছে। আমি আমার সিটে বসে আছি। কিছুক্ষণ পর একটা অবাক করা ব্যাপার, আরে এ তো নীলা। নীলা আমার মুখোমুখি সিটে বসেছে। নীলাও মনে হচ্ছে আমাকে দেখে অবাক হয়েছে, যেভাবে তাকিয়ে আছে। আমি নীলার দিক থেকে নজর সরিয়ে নিলাম। কেউ কাউকে কিছু বললাম না। আগের দিনের ঘটনার জন্য নীলার উপর রাগ হলেও নীলাকে দেখার পর কেন জানি না সব রাগ উধাও হয়ে গেছে। অনেকক্ষণ হলো চুপচাপ বসে আছি। মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। আমি ফোন বের করে দিলাম তিশাকে কল। তিশার সাথে কথা বলতে লাগলাম। হ্যাঁ তিশা, আমিও তোমাকে মিস করব। নীলা তো রেগে আগুন হয়ে গেছে। আরে না না, অন্য কোনো মেয়ে নেই, আর একটা আছে, কিন্তু তার দিকে তাকানোর থেকে না তাকানো অনেক ভালো। হ্যাঁ আচ্ছা, আমি আমার খেয়াল রাখবো, তুমি তোমার খেয়াল রেখো। নীলা আগের থেকে বেশি রেগে গেছে আর চোখ দুটি লাল হয়ে গেছে। আরে তুমি আগে বললে তোমাকে সাথে নিয়ে আসতাম। সত্যি বলতে একা একা বের হচ্ছি। নীলা এবার কেঁদেই দিছে। হ্যাঁ, এইবার তো একসাথে যাওয়া হলো না। আমি ঢাকাতে ফিরে তোমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরবো, অনেক জায়গায়। নীলা এবার আর বসে না থেকে দাঁড়িয়ে আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে নিজের ব্যাগে ঢুকিয়ে রাখলো। এটা কি হলো? আপনি আমার ফোন নিলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই নিলাম। দেখুন, আমি ফোন ছাড়া চলতে পারি না। আমার ফোন আমাকে ফেরত দিন। নীলা তারপর যা করলো সেটা হলো ফোনের সিম খুলে আমাকে ফোন দিয়ে দিল। এটা কি হলো? আমি নেট চালাবো কিভাবে? কেন, নেট চালিয়ে ওই ডাইনির সাথে কথা বলবি তাই না? দেখুন, আমার সিম আমাকে ফেরত দিন। না, সেটা পাবি না। আব্বু আম্মুকে ফোন দিব তো? এই নে, আমারটা দিয়ে দে। দৌড়, ভালো লাগে না। আমার জিনিস আমাকে ফেরত দিচ্ছে না। মনে হচ্ছে সিমটা নীলার বাবার কেনা। আমি আর কিছু বললাম না। চোখ বন্ধ করে 2 কানে হেডফোন গুজে গান শুনতে লাগলাম। কে যেন আমার কান থেকে হেডফোন খুলে নিল। আমি চোখ খুলে দেখি নীলা। এই আপনার সমস্যা কি শুনি? আপনি আমার জিনিসে যখন তখন হাত দেন কেন? সেটা তোকে বলতে যাবো নাকি? দেখুন, এখানে অনেক লোকজন আছে বলে এখন আপনাকে কিছু বলছি না, না হলে চড়িয়ে গাল লাল করে দিতাম অভদ্রমে। একজন অপরিচিত মানুষের সাথে এত কিসের রাগ? নীলা হয়তো আমার কাছ থেকে এমনটা আশা করেনি, কিন্তু যেই মেয়ে আমাকে আগে অনেক অপমান করেছে সেই মেয়ে আমার জিনিসগুলোতে একের পর এক হাত দিয়েই যাচ্ছে। নীলা
আমার কথা শুনে আর কিছু না বলে নিজের সিটে বসে পড়ে। কিছুক্ষণ পর লক্ষ্য করি নীলা কাঁদছে। কিছুক্ষণ পর পর চোখ মুছেই যাচ্ছে। চোখ লাল করে ফেলেছে কেঁদে। কাঁদুক, তাতে আমার কি? আমি তো নীলার কিছু হই না। চট্টগ্রাম পৌঁছে গেছি। ট্রেন থেকে নামবো। তার আগে নীলার দিকে আরো একবার ভালো করে তাকিয়ে দেখি নীলা তখনও কাঁদছে। চোখ ভয়ঙ্কর লাল হয়ে গিয়েছিল। ইচ্ছে করছিল চোখের পানি মুছে দিতে, কিন্তু যখনই নীলার করা অপমানগুলোর কথা মনে পড়ল তখনই আমার রাগ উঠে গেল। আমি নীলাকে রেখেই ট্রেন থেকে নামলাম। আব্বু আম্মুকে খুঁজে পেতে তেমন সমস্যা হয়নি। তাদের সাথে খালার বাসায় চলে গেলাম। গত 7 দিনে কারোর সাথে কোনো কথা হয়নি। কি করে হবে? সিম নেই, আর আমি ফেসবুকিং খুব কম করি। 7 দিন পর ঢাকাতে চলে আসি। অফিস যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছি। কিছুদূর এগোতেই দেখি তিশা দাঁড়িয়ে আছে। আমি তিশার কাছে যেতেই, ওই হারামি, এই 7 দিনে একবারও ফোন করলি না কেন? আর তোর ফোন বন্ধ ছিল কেন? হারামি বিলাই! এই তুমি রাগ করো কেন? আমার সিম হারিয়ে গেছে। মিথ্যা বলার জায়গা পাস না। ফোন না হারিয়ে সিম হারিয়ে গেছে, এমন একটা দিব না। ওরে বাবারে, এই মেয়ে তো পুরাই গন্ডি। এই তুমি কি বলছো? আমাকে আব্বু হতে দিবে না মানে? ও সরি, সেটা হবে না, কারণ কেউ একজন তো তোর সন্তানের আম্মু হবার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, আমি চলি তাহলে। চলবি মানে? আমি এতক্ষণ তোর জন্য অপেক্ষা করে আছি, আমাকে একা রেখে তুই চলে যাবি? তাহলে তাড়াতাড়ি ওঠো। তারপর তিশা উঠে বসলো। আমিও বাইক চালাতে শুরু করে দিলাম। কলেজে নামিয়ে দিলাম। আচ্ছা যাও, আর শোনো, তোমার নাম্বার দিয়ে ফোন দিও, কথা আছে। আমি তিশাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে গেলাম। দেখি কলেজের 2 নাম্বার গেইটে নীলা দাঁড়িয়ে আছে। আমাকে ইশারা দিয়ে থামতে বলছে। যদিও নীলার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই, তবু মেয়েটা এমনভাবে ডাকছে, না শুনে যাওয়া মনে হয় ঠিক হবে না। আমি বাইক থামালাম। হ্যাঁ বলুন, আমাকে কেন দাঁড় করালেন? কেমন আছো? ওই, আমি কেমন আছি না আছি সেটা জানার জন্য কি আপনি আমাকে দাঁড় করিয়েছেন নাকি? কোনো কাজ কাম নেই? থাকেন তো আজাইরা যত সব। এমন ভাবে বলছো কেন? কেমন ভাবে বললাম আমি? রাস্তা ছাড়ুন, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। অফিস করতে গিয়ে বলেছে পড়াশোনা বাদ দিয়ে? সেটা আপনার থেকে ভালো কেউ জানে না। আমার রাস্তা ছাড়ুন। এই নাও তোমার সিম কার্ড। আমি নীলার কাছ থেকে সিম নিয়ে চলে এলাম। কি দরকার এমন মানুষের সাথে কথা বলার, যে কিনা কোনো একদিন আমাকে জানা তাই বলে অপমান করেছে? আমি যখন চলে আসছিলাম বাইকের লুকিং গ্লাস দিয়ে দেখছিলাম নীলা আমার দিকে তাকিয়ে আছে আর চোখ মুছছে। আমি অফিসে চলে গেলাম। অফিসের বসের সাথে কিছু কথা বলে আমার কাজে আমি মন দিলাম। অনেক দিনের কাজ পড়ে আছে। কাজ করতে করতে হাঁপিয়ে গেলাম, তবুও কাজ শেষ হয় না। আমি মনে মনে বললাম, আর কোনোদিন ছুটি নিয়ে বেড়াতে যাব না। সারাদিন কাজের চাপে মাথা ধরে গেছে। রাতে বাসায় ফিরলাম। এইভাবে চলে গেল আরো কিছুদিন। শুক্রবার শুয়েছিলাম, বিকালের দিকে তিশার ফোন। হ্যাঁ বলো। এই, তুমি না আমাকে বলেছিলে আমাকে নিয়ে ঘুরতে যাবে? হ্যাঁ, কথা ছিল তো। তাহলে চলো না, আজকেই আমরা ঘুরতে যাব। কিন্তু প্লিজ, কোনো বারণ দেখিও না, চলো না। আচ্ছা, তুমি রেডি হও, আমি বের হচ্ছি। তারপর তিশাকে নিয়ে ঘুরতে বের হলাম। আমরা যখন বাইকে করে যাচ্ছিলাম নীলা আমাদের দেখেছিল পার্কের একটা বেঞ্চে। আমি আর তিশা বসে গল্প করছিলাম। হঠাৎ কে এসে আমার শার্টের কলার ধরলো। আমি পেছন করে দেখি নীলা। কিছুটা ভয় পেয়ে যাই। আপনি করছেন কি? আয়, তোর সাথে আমার কথা আছে। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। আরে যাও তো, দেখো কি বলে। নীলা আমাকে তখন এক প্রকার জোর করে অন্য এক জায়গাতে নিয়ে গেল। ওই, তোর লজ্জা করে না বিয়ের পর অন্য কোনো মেয়ের সাথে ঘুরে বেড়াতে? না, আমার লজ্জা করে না। আর আমার বিয়ে কবে হলো? আমার বউকে, আমার বাসায় তো কোনো বউ নেই। এত কিছু বলার কি আছে? তুই সত্যি একটা চরিত্রহীন ছেলে, তোর চরিত্র ঠিক নেই। 2টা চড় আমি নীলার গালে বসিয়ে দিলাম আর বলতে লাগলাম, ওই তুই আমার চরিত্র খারাপের কি দেখেছিস? আর শোন, তুই আমার পেছনে কেন এইভাবে লেগে আছিস? আমি তো তোকে মুক্তি দিয়ে দিয়েছি। তুই থাক না, তোর মতন আমাকে জ্বালাতে কেন আসছিস? কারণ তুই আমার স্বামী। আমি তোর সাথে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারি না। দেখ, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তো অনেক আগেই শেষ হয়ে গেছে। শুধু কাগজে কলমে আছে। আমাকে পেপার পাঠিয়ে দিস, আমি সাইন করে দিব। আর প্লিজ তুই আমাকে এইভাবে জ্বালানো বন্ধ কর। আমি সত্যিই কি তোকে অনেক বিরক্ত করি? হ্যাঁ, অনেক। আরো করব, তাতে তোর কোনো সমস্যা? আমি যত ইচ্ছা তোকে বিরক্ত করব। দরকার হলে এখন সবার সামনে জড়িয়ে ধরে তোকে চুমু খাবো। আমি তো নীলার এমন কথা শুনে ঘাবড়ে গেছি।
এত লোকের সামনে যদি সত্যি আমাকে চুমু খায় তাহলে তো আমার মান সম্মান সব শেষ। তার থেকে ভালো এখান থেকে ভালোই কেটে পড়ে। এইগুলো ভাবছিলাম, তখন নীলা বলল, কি ব্যাপার, চুপ করে আছো কেন? আমার না খুব চাপ পেয়েছে, আগে আমি চাপ মুক্ত হয়ে আসি, তারপর বাকি কথা বলবো, কেমন? আচ্ছা যাও, একটু তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ, আমি যাবো আর আসবো, আপনি একটু অপেক্ষা করেন। তারপর আমি সেখান থেকে চলে এলাম। আমি তিশাকে ফোন করে বলেছিলাম আমার কিছু কাজ আছে, তাই বাসায় যেতে হবে। তারপর আমি সেখান থেকে সোজা বাসায় চলে আসি। এসে মাত্র রুমে এলাম, আর তখনই নীলার ফোন। অসহ্য লাগে, তাও কেন বারবার আমাকে ফোন দিবে? এই আপনার কি কোনো কাজ কাম নেই? যখন তখন আমাকে এভাবে ফোন দিবেন না। সেটা পরে ভেবে দেখা যাবে, তার আগে তুই বল, আমাকে রেখে পালিয়ে গেলি কেন? আমার ইচ্ছা হয়েছে তাই এসেছি, আপনার সাথে আমার তো কোনো কথা নেই। তাহলে আমি শুধু শুধু আপনার সাথে কিসের কথা বলতাম জানতে পারি? তোর কিছু বলার থাকতে নাই পারে, কিন্তু আমার তোকে বলার মতো অনেক কথা আছে। আপনার কোনো কথা শোনার আমার ইচ্ছা নাই, রাখি। দয়া করে এখন আর আমাকে ডিস্টার্ব করবেন না, আমি ঘুমাবো। ওই তুমি আমার সাথে এমন কেন করছো? আর কোনো কথা না বলে ফোন কেটে দিলাম। একদিন আমিও অনেক কথা বলতে চেয়েছিলাম, কিন্তু নীলা কখনো আমার কথা শুনতো না, আমাকে অনেকভাবে অপমান করত। আমি সব চুপচাপ সহ্য করে নিয়েছিলাম, এই আশায় যে নীলা একদিন তার ভুল বুঝতে পারবে। কিন্তু সেটার হলো কই? নীলা তো দিনের পর দিন আমাকে অনেক অপমান করত। না, এইসব ভাবলে আমারই অনেক কষ্ট লাগে। এইসব ভাবছিলাম, আবার নীলার ফোন। উফ, এই মেয়েটা পেয়েছেটা কি? আমি ফোন বন্ধ করে রেখে দিলাম আর বললাম, দে এবার কল দেখি, কত কল দিতে পারি। ফোন বন্ধ করে দিলাম। এক ঘুমে রাত পার হয়ে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তাকে অফিসে যাওয়ার জন্য বের হয়েছি। প্রতিদিন তিশা যেখানে দাঁড়িয়ে থাকতো, আজকে সেখানে ছিল না। মনে হয় আসছে, একটু কল দিয়ে দেখি। তিশাকে কল দিলাম, কল রিসিভ হলো। হ্যালো তিশা, কই তুমি? কলেজে যাবে না? ওপাশ থেকে। তুমি তো সোহেল, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি তিশার আম্মু বলছি। ও আন্টি, আপনি কেমন আছেন? ভালো নেই বাবা। কেন আন্টি, এমন কেন বলছেন? আসলে বাবা, গতকাল রাত থেকে তিশার মাথা প্রচুর ব্যথা করছিল। তিশা তখন একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, কিন্তু সকালে আমরা দেখি তিশার কোনো জ্ঞান নেই। তাই আমি আর তোমার আঙ্কেল তিশাকে হাসপাতালে নিয়ে এসেছি। আচ্ছা আন্টি, চিন্তা করবেন না, আমি বিকালে যাব একবার হাসপাতালে। এই বলে ফোন কেটে দিলাম। অফিস গেলাম, কিন্তু কাজে মন বসছে না। বসকে বললাম, বস বলল দুপুর পর্যন্ত কাজ করে তারপর বাসায় যেতে। বসকে ধন্যবাদ জানিয়ে আমি কাজে মন দিলাম। দুপুরে অফিস থেকে ছুটি নিয়ে চলে গেলাম হাসপাতালে। আন্টি বলল তিশাকে নাকি অনেকগুলো টেস্ট করাতে হবে। আমি আন্টির সাথে বেশি কথা না বলে তিশার কাছে চলে গেলাম। দেখি তিশা শুয়ে আছে। আমি তিশার পাশে গিয়ে বসলাম। কোনো কথা বলছি না। হঠাৎ তিশা চোখ মেলে তাকালো। আমাকে দেখে তিশা তো দারুণ খুশি। তোমার এতক্ষণে আসার সময় হলো বুঝি? জানো তোমাকে কত মিস করছিলাম। তুমি এখন সুস্থ আছো তো? এতক্ষণ অসুস্থ থাকলেও এখন আমি সুস্থ হয়ে গেছি। আচ্ছা, তোমার কি হয়েছিল গতকাল রাতে? আমার তো অত কিছু মনে নাই, শুধু এটুকু মনে আছে আমার মাথা অনেক ব্যথা করছিল, তারপর আর কিচ্ছু মনে নেই। আচ্ছা, তোমার এত কথা বলার দরকার নেই, এখন চুপ করে শুয়ে থাকো। না, আমি চুপ থাকতে পারবো না, আমি তোমার সাথে কথা বলবো। আমার কথা না শুনলে আমি এখনই চলে যাব। কিন্তু এই না না, আমি চুপ হয়ে যাচ্ছি, তবুও তুমি যেও না প্লিজ। হ্যাঁ, তুমি চুপ থাকলে আমি যাব না। এরপর তিশা চুপ হয়ে যায় আর আমার দিকে তাকিয়ে থাকে। আমি তিশার দিকে তাকাতে পারছি না, আমি অন্যদিকে চেয়ে আছি। হঠাৎ তিশা বলল, এই তুমি দুপুরে খেয়েছো? না, আমি তো অফিস থেকে এখানে এসেছি। তুমিও না? দাঁড়াও, আমি এক্ষুনি আম্মুকে বলছি। তিশা, এটা তোমার বাসা না, ওকে? তাহলে তুমি প্লিজ এখন বাসায় চলে যাও, আবার পরে এসো। হ্যাঁ, আমি আজ যাই, কেমন? পরে আবার আসবো। ওকে, যাও, দেখে শুনে যাবে কিন্তু। তুমি দেখে শুনে থেকো। চলে এলাম বাসায়। আম্মু জিজ্ঞেস করছিল তাড়াতাড়ি বাসায় ফেরার কারণ কি। আমি বলেছিলাম ভালো লাগছিল না, তাই চলে এসেছি। আম্মু আর কিছু বলে নাই। রাতে শুয়ে আছি, তখন তিশা ফোনে হ্যাঁ বলল। রাতে হঠাৎ কেন ফোন দিলে? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে, একটু আসবে? কাল গেলে হয় না? না, হয় না, তুমি এখন আসো না প্লিজ, একবার আসো, খুব মিস করছি তোমায়। আচ্ছা, আমি আসছি, তবে বেশিক্ষণ থাকতে পারবো না কিন্তু। আগে তো তুমি আসো, পরে বাকি কথা। আমি চলে গেলাম হাসপাতালে। তিশা
এখন উঠে বসেছে। আমাকে দেখে তিশা বলল, এই তুমি এসেছো, আসো আমার কাছে আসো। আমি গিয়ে তিশার পাশে বসে পড়ি। তিশার আম্মু ছিল সেখানে। আমাদের বলল, তোরা কথা বল, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। তা এই এত রাতে আমাকে ডেকে আনার কি দরকার ছিল? আমি কি করব, তোমাকে আমি খুব মিস করছিলাম, দেখতে খুব ইচ্ছা করছিল, তাই তো ডেকে আনলাম। দেখা হয়ে গেছে, এবার আমি যেতে পারি? প্লিজ আর কিছুক্ষণ থাকো না। না, আমার আবার কাল সকালে অফিস আছে। আচ্ছা তাহলে যাও, দেখে শুনে যাবে। বাসায় যাবার পরে আমাকে ফোন দিয়ে জানিয়ে দিবে কিন্তু। আমি তিশাকে বাই বলে বাসায় এসে তিশার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়ি। তিশা 4 দিন হাসপাতালে ছিল। আমি প্রতিদিন তিশার সাথে দেখা করতে যেতাম। 5 দিন পর তিশা আবার কলেজে যাবে। আমাকে আগে থেকেই ফোন দিয়ে জানিয়ে দিল। আমি যথাসময়ে তিশাকে পিক আপ করলাম। কলেজের সামনে তিশাকে নামিয়ে কিছু কথা বলছিলাম, তখন দেখি নীলা আমাকে দেখে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। নীলাকে আরও একটু রাগানোর জন্য তিশার সাথে আরও হেসে হেসে কথা বললাম। তাদের কাজ হলো নীলা আরও রেগে গেছে। তারপর আমি তিশাকে বাই বলে অফিসে চলে গেলাম। এইভাবে আরও 10 দিন কেটে গেল। আমি একটা বিষয় খেয়াল করলাম, তিশা দিন দিন কেমন জানি শুকিয়ে যাচ্ছে, চোখের নিচে কালি পড়ে গেছে। আমি অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু তিশা আমাকে কখনো তার সঠিক উত্তর দেয় নাই। নানানভাবে কথা এড়িয়ে যেত। 14 দিনের মাথায় আমি অফিস থেকে বাড়ি ফিরে রীতিমতো অবাক হয়ে গেলাম। কেন জানেন, আমি অফিস থেকে বাসায় ফিরে কলিং বেল চাপতেই নীলা দরজা খুলে দেয়। আমি মনে হয় কোনো স্বপ্ন দেখছি, তাই না? কেন স্বপ্ন দেখতে যাবে কেন? না মানে আপনি আমাদের বাসায়, তো তাই। এটা তো আমার বাড়ি, আমি থাকবো না তো ওই ডাইনিটা থাকবে নাকি? সরি, এটা আপনার বাসা হলো কবে? যেদিন তোমাকে বিয়ে করেছি সেদিন থেকেই। নীলার মুখে বিয়ের কথা শুনে রাগ উঠে গেছে। দেখেন, আপনি আমাদের বাসায় কেন এসেছেন আমি সেটা জানি না, কিন্তু আমাদের বিয়ে নিয়ে কোনো কথা বলবেন না, এই বলে দিলাম। কেন কোনো কথা বলবে না কেন? কারণ বিয়ে একটা পবিত্র কাজ। আপনার মুখে বিয়ের কথা মানায় না। আপনি আমাদের বিয়ে নিয়ে কথা বললে সেটা অপবিত্র হয়ে যায়। আর আপনি এভাবে দরজা আঁকড়ে দাঁড়িয়ে আছেন কেন? আমাকে বাসার ভেতরে যেতে দিবেন তো নাকি? এই বলে আমি নীলাকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বাসার ভেতরে চলে গেলাম। বাসার ভেতরে গিয়ে আমি আব্বু আম্মুকে চড়ে চড়ে ডেকে বললাম, আব্বু আম্মু, এই মেয়ে আমাদের বাসায় কি করছে? দেখো বাবা, মেয়েটা একদিন ভুল করেছিল, কিন্তু ভুল বুঝে তোর কাছেই ফিরে এসেছে। আম্মু, আমি এই মেয়েকে আর চাই না, বের হয়ে যেতে বলো আমাদের বাসা থেকে। নীলা আমার কথা শুনে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। দেখে মনে হচ্ছে এখনই চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে। আমার বাসা থেকে আমার বৌমাকে বের করে দেওয়ার তুই কে? আব্বুর কথা শুনে অবাক হয়ে গেলাম। এই মেয়ে নিশ্চয়ই আব্বু আম্মুকে নিজের কবজায় নিয়ে নিয়েছে, তাই আব্বু আম্মু নীলার হয়ে কথা বলছে। তোমাদের যা ইচ্ছা তাই করো, কিন্তু নীলা যেন আমার সামনে না আসে। এই বলে আমি রুমে চলে গেলাম। দেখি রুমে নীলার অনেক জিনিস, আমার রাগ উঠে গেল। আমি সেগুলো বাইরে ছুঁড়ে ফেলতে লাগলাম। একসময় নীলা এসে বলল, আরে আরে কি করছে এগুলো? আমার জিনিসগুলো বাইরে ফেলে দিচ্ছ কেন? আমার রুমে তোর কোনো জায়গা নেই, আর তোর জিনিসের কোনো জায়গা নেই। আব্বু আম্মুর জন্য তোকে বাসা থেকে বের করে দিতে পারলাম না। আর শোন, তুই এই বাসায় থাকবি ভালো কথা, কিন্তু আমার সামনে কখনো আসবি না। যা, তুই পাশের রুমে চলে যা। নীলা কান্না করতে করতে চলে গেল। 20তম দিন দুপুরে অফিসে কাজ করছি, তখন তিশার আম্মুর ফোন। আমি কল রিসিভ করা মাত্রই তিশার আম্মু কান্না করতে করতে বলল, বাবা, তুমি যেখানেই থেকো সিটি হাসপাতালে চলে এসো, তিশার অবস্থা খুব খারাপ। আমি তাড়াতাড়ি সিটি হাসপাতালে চলে যাই, কিন্তু হাসপাতালে যাওয়ার পর যা শুনতে পেলাম, বড় ধরনের ধাক্কা খেলাম। তিশা নাকি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। তিশার আম্মু কান্না করতে করতে একটা চিঠি আমার দিকে এগিয়ে দিয়ে বলল, বাবা, তিশা তোমাকে এই চিঠিটা দিতে বলেছিল। আমি চিঠিটা পকেটে ভরে নিলাম। তিশাকে শেষ দেখার জন্য গেলাম। মেয়েটা কি সুন্দর ঘুমিয়ে আছে, মনে হচ্ছে এইমাত্র উঠে বসে বলবে, সোহেল তুমি এসেছো। কিন্তু আমার মাথায় আসছে না, হঠাৎ তিশার কি এমন হলো যে এমনভাবে আমাদের রেখে চলে গেল। আমি ডাক্তারের কাছে জিজ্ঞেস করলাম। ডাক্তার আমাকে জানালো তিশার নাকি ব্রেইন ক্যান্সার ছিল। সেটা এমন পর্যায়ে ধরা পড়েছিল যখন আর কিছু করার ছিল না। তিশার সব কাজ শেষ করতে করতে রাত হয়ে গেল। বাইক তিশাদের বাসায় রেখে আসলাম। হেঁটে হেঁটে বাসায় ফিরছি, তখন মনে পড়লো তিশা আমার জন্য কোনো এক চিঠি রেখে গেছে। আমি সেটা বের করে পড়তে শুরু করলাম। লেখা ছিল, প্রিয় সোহেল,
চিঠিটা যখন তুমি পড়ছো তখন তোমার থেকে অনেকটা দূরে চলে গেছি, কিন্তু জানো তোমাকে ছেড়ে যেতে আমার ইচ্ছে করছিল না। যখন শুনতে পেলাম আমার হাতে আর সময় নেই, জানো খুব কষ্ট হয়েছিল তোমাকে একা রেখে যেতে হবে। জানো তোমাকে অনেক ভালোবেসে ফেলছিলাম, যদিও তোমার দিক থেকে কখনো কোনো সাড়া পাইনি। তুমি আমার থেকে সব সময় দূরত্ব বজায় রেখেই চলছো, হয়তো একজন ভালো বন্ধু হিসাবে দেখেছ, কিন্তু তোমার সাথে চলতে চলতে কখন তোমাকে ভালোবেসে ফেলেছিলাম সেটা আমি নিজেও জানি না। জানো একদিন আমি স্বপ্ন দেখছিলাম যে আমাদের ছোট্ট একটা সংসার আছে, সেখানে আমি, তুমি আর আমাদের ছোট্ট একটা রাজকন্যা আছে। আমি ভয়ে তোমাকে স্বপ্নের কথা বলতে পারি নাই। যদি তুমি রাগ করো, আমার ইচ্ছা ছিল স্বপ্ন সত্যি করব, কিন্তু সেটা কোনোদিন সম্ভব নয়। আমি তো চলে গেলাম, তুমি কিন্তু ভেঙে পড়ো না, নিজেকে শক্ত করবে আর সময় মতো সব করবে। বেশি কিছু বলে শুধু শুধু তোমাকে কষ্ট দিতে চাই না। ভালো থেকো, ইতি, তিশা। চিঠি পড়েই আমি কান্না করে দিয়েছি, কিছু ভালো লাগছিল না, চারিদিক অন্ধকার হয়ে আসছে। অনেক কষ্টে বাসায় ফিরলাম। রাত আনুমানিক 12টা। কলিং বেল চাপতেই নীলা দরজা খুলে দিল। ওই তুমি তোমার এই নষ্ট শরীর নিয়ে বাসার ভেতরে এসো না। মানে কি বলছো? খুব সহজ, এতক্ষণ তো তিশার সাথেই সময় কাটিয়ে এলে, তিশার সাথে নষ্টামি করে বাসায় ফিরলে, লজ্জা করে না বউ থাকতে অন্য একটা মেয়ের সাথে করতে? নীলার কথা শুনে রাগ এমন হলো, 4টা চর বসিয়ে দিয়েছিলাম। নীলা চর খেয়ে বলল, হো, এখন তো চর দিবেই, সত্যি বলেছি তো। চুপ, একদম চুপ। তুই কি জানিস যাকে নিয়ে এত খারাপ খারাপ কথা বললি সে একটু আগে আমাদের সবাইকে রেখে চলে গেছে? কোথায় চলে গেছে? আমি কিছু না বলে তিশার দেয়া চিঠি নীলার হাতে ধরিয়ে দিলাম। নীলা চিঠিটা পড়ে আগের থেকে বেশি কান্না করে দিছে, আমাকে জড়িয়ে ধরেছে কান্না করতে করতে আর বলছে, আমাকে মাফ করে দাও, আমি না জেনে কত কিছু বলে ফেলেছি, আমাকে প্লিজ মাফ করে দাও। আমি নীলাকে আমার থেকে ছাড়িয়ে নিয়ে রুমে চলে গেলাম। রুমে যাবার পর দরজা আটকে দিলাম। নীলা বাইরে থেকে অনেক ডাকাডাকি করছে। সত্যি তিশার জন্য আমার খুব খারাপ লাগছিল। আমার অত কষ্টের সময় তিশা আমাকে হাসি খুশি রেখেছিল, কিন্তু সেই এইভাবে চলে গেল। এইদিকে নীলা ডাকছে, প্লিজ দরজা খুলো, প্লিজ আমাকে একবার তোমার রুমে ঢুকতে দাও। আমি সত্যি তখন না জেনে তোমাকে নিয়ে খারাপ কথা বলে ফেলেছি, প্লিজ আমার সাথে এমন করো না, আমি যা পারছি না। আমি নীলার কোনো কথাই কান দিচ্ছি না। মানুষ এত খারাপ চিন্তা ভাবনা কিভাবে করতে পারে? আমি গোসল করতে গেলাম। গোসল শেষ করে বাহিরে বের হলাম। তখনও দরজার বাইরে থেকে নীলার কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। ন্যাকা কান্না করছে। ভালো লাগে না আমার, যেদিন থেকে এসেছে আমাকে নানানভাবে চালিয়ে মারছে। কান্না কিছুতেই থামছে না, কি করবো ভেবে পাচ্ছিলাম না। তিশার জন্য কষ্ট হচ্ছে, তার উপর নীলার কান্না, সব মিলে একটা অসহ্য হয়ে দাঁড়িয়েছে। আমি কোনো উপায় না পেয়ে একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে চোখে দুপাতা লেগে আসলো। আমি হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। সকাল হয়ে গেছে, আজান দিচ্ছে, নামাজ পড়বো, তাই উঠে ফ্রেশ হয়ে বেরোলাম। দরজা খুলতেই দেখি নীলা দরজার বাইরে শুয়ে আছে। মায়া হচ্ছিল নীলার জন্য, কিন্তু আমি নীলাকে ডাক দিলাম না। নামাজ পড়তে চলে গেলাম। বাসায় আসলাম একটু বেলা করে। বাসায় আসার পর দেখি নীলা রান্না করছে। আম্মু নীলাকে সাহায্য করছে। আমি আম্মুকে উদ্দেশ্য করে বললাম, আম্মু তোমার কি রান্না করতে অসুবিধা হয়? যদি হয় তবে আমাকে বলো, আমি রান্নার জন্য লোক নিয়ে আসবো। কেন, রান্নার জন্য কাজের লোকের কি দরকার? বৌমা তো আছেই, আমাকে সে কখন থেকে সরিয়ে নিজেই রান্না করছে, আমি শুধু একটু সাহায্য করেছি মাত্র। আম্মু আমি সবার হাতে রান্না খেলেও ওই মেয়ের হাতের রান্না খেতে পারবো না। আমার কথা শুনে নীলার হাসি খুশি মুখ মুহূর্তে অন্ধকার হয়ে গেল। কেন, বৌমার হাতের রান্না খেতে তোর সমস্যা কি? আম্মু ওই মেয়ের হাতে রান্না খেয়ে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। এবার নীলা মনে হয় নিজেকে আর সামলে রাখতে পারলো না, কেটে দিয়েছে। দিদি তুমি এটাকে কাঁদিয়ে। আম্মু ওইসব ন্যাকা কান্না, এর আগে এরকম ন্যাকা কান্নার জন্য তো আমাকে কম কষ্ট সহ্য করতে হয়েছে। আমি নতুন করে ওই ন্যাকা কান্নার জন্য আর কষ্ট সহ্য করতে পারবো না। তুমি যদি আমার জন্য রান্না করো তাহলে আমি খাবো, না হলে না খেয়েই আমাকে অফিস যেতে হবে। তাহলে ভালো করে শুনে রাখ, আমি তোর জন্য কোনো রান্না করতে পারবো না। বৌমা রান্না করেছে আর তুই সেটা খেলে খাবি, না খেলে না। মা এভাবে বলো না, ও না খেয়ে থাকবে নাকি? আম্মু আমার জন্য কাউকে আগলা দরদ দেখাতে হবে না, আর কাউকে কষ্ট করে রান্নাও করতে হবে না। আমি চললাম। এই বলে রুমে এসে ব্যাগ নিয়ে অফিসে যাওয়ার জন্য বের হব, তখন পেছন থেকে আম্মু, এই বাবা তুই কি সত্যি সত্যি কিছু না খেয়ে অফিস যাবি নাকি? তাছাড়া তো কোনো উপায় দেখছি না, তুমি যেহেতু রান্না করে দিবে না, না খেয়ে আমাকে যেতে হবে। বাবা তুই না খেয়ে যাস না,
একটু বস তুই, আমি তোর জন্য রান্না করে দিচ্ছি। এখন তার আর দরকার হবে না, আমি চললাম আম্মু। আর নীলা আমাকে অনেকবার ডেকেছিল, কিন্তু কে শুনে কার কথা। আমি অফিস চলে গেলাম। আজ রিক্সায় অফিস যাব। বাইক তিশাদের বাসায় অফিস গিয়ে বসে আছি। পেটে প্রচন্ড ক্ষুধা, বাইরে থেকে যে কিছু খাবো তার জন্য সময় ছিল না। বস এসে আমাকে জিজ্ঞাসা করলো কিছু হয়েছে কিনা। আমি বললাম তেমন কিছু হয়নি, শুধু একটু ক্ষুধা লেগেছে। কেন, তুমি বাসা থেকে কিছু খেয়ে আসোনি? না, সেই সময়টুকু আমি পাইনি। আচ্ছা যাও, ক্যান্টিন থেকে কিছু খেয়ে এসো। খালি পেটে কাজ করলে কোনো কাজ ভালোভাবে শেষ করতে পারবে না। আমি বসকে বললাম আপনিও চলুন না আমার সাথে। না বাবা, এখন তো আমার কিছু কাজ আছে, দুপুরে আমরা একসাথে খাবো, কেমন? আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমি একাই ক্যান্টিনে খেতে চলে গেলাম। বাইরের জিনিস আমার আবার তেমন ভালো লাগে না, কিন্তু প্রচন্ড ক্ষুধা লাগার কারণে খেতে হচ্ছে। খাওয়ার পর কাজে মন দিলাম। এখন অনেক ভালো লাগছে। বজ্জাত নীলার জন্য এতক্ষণ কি কষ্টই না হয়েছে। সারাদিনের কাজ শেষ করে তিশাদের বাসায় গেলাম। তিশার আব্বু আম্মুর সাথে কিছু কথা বলবো, আর আমার বাইক আনতে যেতে হবে। তিশাদের বাসায় যে তিশার আব্বু আম্মুর সাথে কিছু কথা বললাম, তারা এখনো তাদের মেয়ের জন্য কান্না করছে। কান্না করারই কথা, একটা মাত্র মেয়ে ছিল। তবে আজ যখন তিশাদের বাসায় ছিলাম, বাসাটা কেন জানি না আমার কাছে প্রাণহীন মনে হচ্ছিল। এর আগে অনেকবার এই বাসায় এসেছি, তখন তিশা সারা বাসা মাথায় করে রাখতো, আর এখন একটা ভুতুরে বাসা মনে হচ্ছে। আমি তাদের বললাম দেখুন, কান্না করে আর কি হবে, ভাগ্যে যা ছিল তাই হয়েছে। এইভাবে কান্না না করে তিশার জন্য নামাজ পড়ে দোয়া করুন। আরো কিছু কথা বললাম, তারপর বাইক নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল বাজানোর আগে দেখি দরজা খুলে গেছে। নীলা এসে দরজা খুলে দিয়েছে। আমি নীলার সাথে কোনো রকম কোনো কথা না বলে আমার রুমে চলে গেলাম। রুমে যাওয়ার পর ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি টেবিলের উপর আমার আর নীলার বিয়ের ছবি। এতদিন এখানে আমার একার ছবি ছিল। বিয়ের পর কিছুদিন আমার আর নীলার ছবি ছিল, কিন্তু পরে নীলাই সেটা সরিয়ে আমার একার ছবি রেখে দিয়েছিল। ছবিটা দেখে কেন জানি না রাগ হচ্ছে। আমি আম্মুকে ডাক দিয়ে বললাম আম্মু, ও আম্মু তাড়াতাড়ি আমার রুমে আসো তো। আম্মু আমার রুমে এসে বলল, কি রে বাবা, কি হয়েছে? এমন ভাবে ডাকছিলি কেন? আম্মু আমার রুমে এসে ওই ছবিটা কে রেখেছে? আমি তো সেটা জানি না। তখন দরজার পাশ থেকে নীলা বলল, না মানে ছবিটা আমি রেখেছিলাম আর কি। ওই তোর সাহস হয় কি করে আমার ছবি সরিয়ে একটা মিথ্যা বিয়ের ছবি আমার টেবিলে রাখার? মিথ্যা কিসে? তোমার আর আমার তো সত্যিই বিয়ে হয়েছে, আর সেটার স্মৃতি হিসেবে এই ছবিটা। তোর স্মৃতির কিছুর কই? এই বলে আমি ছবিটা হাতে নিয়ে মেঝেতে ছুঁড়ে মারলাম। কাচের ফ্রেমের সাথে সাথে ভেঙে গেল। আম্মু নীলা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা তুই কি করলি বাবা? আম্মু, যেটা করেছি অনেক ভালো করেছি। আচ্ছা বাবা, এখন রাগারাগি করার দরকার নেই, চল খেতে চল। আমি এই মেয়ের হাতে রান্না খেতে পারবো না। তোকে বৌমার হাতে রান্না খেতে হবে না, আমি তোর জন্য রান্না করে রেখেছি। তাহলে ঠিক আছে চলো। আম্মু আমাকে সাথে নিয়ে চললো। যাওয়ার সময় নীলাকে বলল, বৌমা তুমি ওসব, সে সকাল থেকে তো না খেয়ে আছো, এখন খেতে চলো। আম্মু, বাসায় কি খাবার ছিল না নাকি? কেন, এই কথা কেন? তুমি তো এখন বললা ওই মেয়েটা নাকি সে সকাল থেকে কিছু খায়নি। বৌমা তো তোর জন্য না খেয়ে আছে, তুই না খেয়ে চলে গেলি। বৌমা বললো তুই যতক্ষণ না খাবি ততক্ষণ নাকি বৌমা কিচ্ছু খাবে না। আমি আর তোর আব্বু কত বোঝাইলাম, কিন্তু কিছুতেই মেয়েটা কিছু খেলো না। এক কথা, তুই বাসায় এসে আগে খাবি, তারপর নাকি সে খাবে। আমি জোর করে বললাম, আম্মু আমার জন্য কাউকে ঢং করে না খেয়ে বসে থাকতে হবে না, আমার যখন ইচ্ছা আমি খাবো। এর জন্য যে কেউ না খেয়ে বসে থাকবে এইভাবে সে কি প্রমাণ করতে চায়? হ্যাঁ, একদিন আমার খুব ভালো লাগতো যখন নীলা আমি না খেলে নিজেও খেত না, কিন্তু এমন এক সময় এসেছিল আমি সারাদিন খেয়েছিলাম নাকি সেটাও জিজ্ঞেস করতো না। আমি যদি নীলাকে কখনো খাওয়ার জন্য বলতাম, নীলা আমার উপর নানানভাবে রাগ দেখাতো। আমারও রাগ হচ্ছে নীলার এমন আজারে ঢং দেখে। আমার খুব রাগ হয়। শুধু আব্বু আম্মুর জন্য নীলাকে বেশি কিছু বলতে পারি না। নিজের রাগ নিজের মধ্যে পোষণ করি। খাবার টেবিলে সবার জন্য মাংস আর আমার জন্য ডিমের তরকারি। আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু আমার জন্য একটু মাংস রান্না করতে পারলে না? মাংস রান্না করলে তো তুই ভাবতি বৌমার রান্না, আমি আমার নামে চালিয়ে দিয়েছি, তাই তোর জন্য আলাদা তরকারি। তাই বলে ডিমের? বাহ, কত স্বাদ! আহ, তরকারি যা হয়েছে না। আব্বু তুমি খাচ্ছ না কেন? এত কথার কি আছে? আহ, যা হয়েছে না বৌমা, তুমি এখন থেকে প্রতিদিন রান্না করবে। মন চাচ্ছে সব আমি একাই খেয়ে নিই। আব্বুর এইরকম কথা শুনে আমি প্লেট নিয়ে আমার রুমে চলে গেলাম। এমনিতেও হিংসা হচ্ছিল, সবাই খাচ্ছে মাংস দিয়ে আর আমি ডিম। তার উপর আব্বুর বলা কথাগুলো কোনোরকম সেদিন খেয়ে উঠলাম।
ঘুমাতে যাব, তখন নীলা আমার রুমে এলো। কি ব্যাপার, কিছু বলবেন? বলবো, কিন্তু তুমি আমাকে আপনি করে কেন বলছো? তুমি করে বলার অধিকার হারিয়ে ফেলেছি তো তাই। এই, তুমি আমাকে আর কত কষ্ট দিতে চাও বলবে একটু? আমি আপনাকে কখন কষ্ট দিলাম? হ্যাঁ, আগে দিয়েছি। সারাদিন আপনার খোঁজ খবর দিয়েছি, নানাভাবে আপনাকে বিরক্ত করেছি, কিন্তু এখন তো আপনাকে আমি কোনোভাবে বিরক্ত করছি না। তাহলে আপনার এত কষ্ট কিসের? তুমি সেটা বোঝো না? না, আমি বুঝি না। আর আজকে জানতো আমার খুব ঘুম পাচ্ছে, ঘুমাবো। কাল আবার অফিস নাকি মিটিং কি আছে, একটু আগে যেতে হবে, অনেক কাজ আছে। ভাবছি আজকে কিছু কাজ করে রাখবো, তাই দয়া করে এখন আমাকে একটু ফ্রি করে দিন প্লিজ। আচ্ছা, আমি কি ক্ষমার অযোগ্য? মানে আপনার কথা কিছু বুঝলাম না। আচ্ছা, তুমি আমার সাথে এমন আর করো না। আমি আর নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। এই, আপনি এখন আমার রুম থেকে জানতো, আমি কাজ করব। না, আমি যাব না, আমি তোমার সাথেই থাকবো। ভালোভাবে যেতে বলছি কিন্তু। না গেলে কি করবা? আমি তখন নীলার হাত ধরে নিয়ে টেনে রুমের বাইরে বের করে দিলাম। কাজ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন অফিসে যাব, দেখি নীলা কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছে। এই, আমি তোমার সাথে যাব। কেন আমার সাথে যেতে হবে কেন? পিচ্ছি বাচ্চা নাকি? তুমি আমাকে তোমার সাথে নিবে না? আমি নিতে পারবো না নীলা। তারপর রেগে গিয়ে বই খাতা সব ছুঁড়ে ফেলে দিচ্ছে আর বলছে আমি আর কোনোদিন কলেজেই যাব না। সেটা আপনার ব্যাপার, আমি চলি। নীলা আমার কথা শুনে রেগে গেল। রাগের কারণে বই খাতা সব ছুঁড়ে ফেলে দিতে লাগলো। আমি নীলাকে থামানোর কোনো চেষ্টা করলাম না। আমি অফিসে চলে গেলাম। এইভাবেই কাটতে লাগলো দিনগুলো। অনেক দিন কেটে গেল, কিন্তু আমি আমার জায়গা থেকে একদম স্থির আছি। নীলা বারবার আমার কাছে আসতে চায়, কিন্তু আমি আসতে দেই না। নানানভাবে অপমান করে সব সহ্য করে নেয় মেয়েটা। কখন আমাকে এগিয়ে কিছু বলেনি। আগে যে মেয়েটা নিজের চুলগুলো গুছিয়ে রাখতে পারতো না, পাগলির মতো দেখা যেত অনেক সময়, এই কয়েক মাসের ব্যবধানে মেয়েটা কি সুন্দর সংসার গুছিয়ে নিয়েছে। সব কাজ এখন নীলাই করে। আম্মুকে তেমন কোনো কাজ করতে দেয় না। আম্মু শুধু আমার জন্য রান্না করে, কারণ নীলার কোনো কিছু আমার সহ্য হয় না। কিন্তু আগের থেকে এখন নীলার উপর আমার রাগ অনেক কম হয়। পুরনো প্রেম জেগে ওঠে মাঝে মধ্যে। আমি তবুও নীলাকে আমার কাছে কখনো টেনে নেই না। কি দরকার যদি আবার সে আগের মতোই করে। অফিস থেকে এসে একদিন শুয়েছিলাম, নীলা তখন আমার রুমে আসলো। এসে কেমন জানি করতে লাগলো। দেখে বোঝা যাচ্ছে কিছু একটা বলতে চাচ্ছে। কি এবার কিছু বলবে নাকি? না, মানে কালকে আমার সাথে একটু শপিং এ যাবে? দেখো, আমি সারা সপ্তাহ কাজের পর একদিন ছুটি পাই, আমি যেতে পারবো না। টাকা দরকার তো সেটা বলে দিলেই হয়, আমাকে শুধু শুধু টানছো কেন? না, ব্যাপারটা সেরকম নয়, তুমি সাথে গেলে ভালো হতো। যেতে পারবো না। কত টাকা দরকার আমাকে সকালে বলে দিও, আমি দিয়ে দিব। এখন যাও, আমি ঘুমাবো। নীলা আর কিছু বলার সাহস পেল না। জানেও কিছু বললে আমি রেগে যাব, আর রেগে গেলে কখন কি করে বসবো সেটা আমি নিজে জানি না। নীলা চলে যাওয়ার পরে আমার ঘুম আসতেছিল না, তাই ভাবলাম একটু ছাদে গিয়ে ঘুরে আসি। ছাদে গেলাম, অন্ধকার, কিন্তু ছাদে কারো একজনের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। আমি চারদিকে ভালো করে তাকিয়ে দেখি কে কোথায় কাঁদছে। দেখি ছাদের একদম কিনারে দাঁড়িয়ে একটা মেয়ে কাঁদছে। ভালো করে দেখার জন্য একটু কাছে গেলাম। হ্যাঁ, এটা তো নীলা কাঁদছে, কিন্তু এখানে এইভাবে দাঁড়িয়ে কাঁদছে কেন? কি ব্যাপার, এখানে এইভাবে কাঁদছে কেন? নীলা পেছন ফিরে তাকিয়ে আমাকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। কই, আমি কখন কাঁদলাম? মাত্রই তো শুনতে পেলাম। না, আমি কাঁদি নাই। তা তুমি না ঘুমাবে? ঘুম আসছিল না তো, তাই ছাদে এলাম। ও, চলো না দুজন একসাথে বসে চাঁদ দেখি। এখন আমার ঘুম পাচ্ছে, আমি গেলাম। নীলার সাথে বসে চাঁদ দেখায় চেয়ে বিটিভিতে সংবাদ দেখা অনেক ভালো। তবু দেশের কোথায় বাতাবি লেবু ভালো চাষ হচ্ছে সেটা জানা যাবে। আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। আজান শুনে ঘুম ভাঙলো, নামাজ পড়তে চলে গেলাম। একটু হাঁটাহাঁটি করলাম, তারপর বাইরে থেকে খেয়ে আসলাম, কারণ আজকে বাসায় মাংস রান্না হবে, আর আমার জন্য হবে ডিমের তরকারি। ভালো লাগে না, যেদিন বাসায় মাংস রান্না করে সেদিনই আমাকে ডিমের তরকারি খেতে হয়। রান্না পারি না বলে নির্যাতন করে। বাসায় এসে টিভি দেখছিলাম, আম্মু আমাকে খেতে ডাকছিল। আমি বলেছিলাম পরে খেয়ে দিব। কিছুক্ষণ পর নীলা আমার কাছে এসে বলল, এই গতকাল রাতের ব্যাপারটা মনে আছে? কোন ব্যাপারে কথা বলছো? আজ তো আমাদের শপিং এ যাবার কথা। আমাদের নয়, তোমার যাওয়ার দরকার। তুমি যাও। কেমন? আমাকে একদম টানবে না। তোমার সাথে বাইরে যেতে আমার ইচ্ছা করে না। এই নাও, এখানে 8,000 টাকা আছে, যা কেনার কিনে নিয়ে এসো। কেমন? নীলা টাকাগুলো নিল না, রাগ দেখিয়ে রুমে চলে গেল। আমি টিভি দেখা বন্ধ করে আমার রুমে চলে গেলাম ঘুমাবো। তখন আবার নীলা এসে, এই ঘুমিয়ে পড়েছো? না, কি বলবে বলো? টাকাগুলো দাও। আলমারিতে রাখা আছে, নিয়ে যাও। নীলা টাকাগুলো নিয়ে চলে গেল। আমি না ঘুমিয়ে গোসল করে জুমার নামাজ পড়তে চলে গেলাম।
নীলা যখন টাকা নিয়েছিল তখন বাজে 12টা, আর এখন বাজে সন্ধ্যা 7:21। মেয়েটা এখনো কেন বাসায় আসছে না, খুব চিন্তা হচ্ছে আর রাগও হচ্ছে অনেক। এমন সময় কে যেন বাসার কলিং বেল বাজালো। আম্মুকে দরজা খুলে দিল। নীলা বাসায় ফিরেছে, তাহলে দেখেও শান্তি লাগছিল। কি রে মা, এতক্ষণ কোথায় ছিলি? আম্মু আর বলো না, শপিং করতে যাব, কিন্তু রাস্তায় এক বন্ধুর সাথে দেখা হলো, সে তার বাসায় নিয়ে গেল, তাই একটু দেরি হয়ে গেল। আম্মু জিজ্ঞাসা করো ছেলে বন্ধু নাকি মেয়ে? তানহাদের বাসায় গিয়েছিলাম। তা বৌমা, তোমার হাতে এত ব্যাগ কিসের? আগে বাসার ভেতরে চলো, তারপর বলছি। আব্বু আর আমি আগে থেকে বসে টিভি দেখছিলাম, আম্মু এসেও যোগ দিল। তা সোহেলের জন্য কিছু আনিস নেন? ও দাঁড়াও, দেখাচ্ছি। এই বলে নীলা একটা ব্যাগ আব্বুর থেকে এগিয়ে দিয়ে বলল, আব্বু এটা তোমার, আর আম্মু এটা তোমার। কি দরকার ছিল এত টাকা খরচ করার? আপু কাল কত তারিখ? 13 তারিখ। তোমাদের হয়তো মনে নেই, কিন্তু আমার খুব ভালোভাবে মনে আছে। আগামীকাল আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হতে যাচ্ছে, তাই ভাবলাম সবাই মিলে আগামীকালকে ছোট্ট একটা অনুষ্ঠান করব। আমি নীলার কথা শুনে একটু অবাক হলাম, আমার তো মনেই ছিল না। আগে বলবি তো, তাহলে আমি অনুষ্ঠান করতাম। না আব্বু, এই বছর পারিবারিক ভাবেই হোক, আগামী বছর না হয় বড় করে করা যাবে। তা সোহেলের জন্য কিছু আনিসনি? হ্যাঁ এনেছি তো, এই নাও তোমার জন্য এটা। এই বলে নীলা আমার দিকে প্যাকেট এগিয়ে দিল। আমার সেই দিনের কথা মনে পড়ে গেল, যেদিন আমি প্রথম বেতনের টাকা দিয়ে নীলাকে শাড়ি কিনে দিতে গিয়েছিলাম, কিন্তু নীলা আমাকে ফিরিয়ে দিয়েছিল। আমি প্যাকেট হাতে নিয়ে নীলার মুখে ছুঁড়ে মারলাম। কি এলো, প্যাকেট ফেলে দিলি কেন? আম্মু, আমি সবার দেওয়া জিনিস নিব, কিন্তু এর কোনো কিছু নিতে পারবো না। নীলা অবাক চোখে তাকিয়ে আছে। প্লিজ এমন করো না, আমি অনেক খুশি তোমার জন্য পাঞ্জাবিটা এনেছি। এনেছো ভালো কথা, বাইরের কাউকে দিয়ে দিও। নীলা তখন চোখ মুছতে মুছতে প্যাকেটটা উঠিয়ে নিল। আমিও আর সেখানে বসে না থেকে রুমে এসে শুয়ে পড়লাম। আমি সেখানে থাকলে আমাকে অনেক কথা শুনতে হবে। পরদিন সকালে অফিস যাওয়ার জন্য বের হচ্ছিলাম, তখন আম্মু বলল, কি রে, আজকে তুই অফিস যাচ্ছিস কেন? তো আমি কি করব, আর অফিস অনেক কাজ আছে, আমাকে যেতেই হবে। আব্বু আম্মু নীলা আমাকে অনেকবার না করেছিল, কিন্তু কে শুনে কার কথা, আমি অফিস চলে যাই। নীলা অনেকবার ফোন দিচ্ছে, SMS করছে, কিন্তু আমি কোনো কিছুর উত্তর দিচ্ছি না। রাতে বাসায় ফিরলাম, বেল চাপার আগে দরজা খুলে গেল। মনে হয় আগে থেকে অপেক্ষা করছিল। আমি দেখি বাসাটা বেলুন দিয়ে সাজানো, আর টেবিলে সুন্দর একটা কেক রাখা আছে। যা এখন ফ্রেশ হয়ে বৌমার দেওয়া পাঞ্জাবি পরে নিচে আয়। আসছি আম্মু, না হলে আমাকে উপরে আসতে দিত না। আমি আমার রুমে গিয়ে দরজা আটকে জামা চেঞ্জ করে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই, কিন্তু মাঝরাতে বুকের উপর ভারী কিছু ভর করে আছে সেটা বুঝতে পারছি। কে যেন ফিসফিস করে কিছু বলছে, আমি চুপ করে শুনতে লাগলাম। বলছে, আমি কি সত্যি অনেক বড় অন্যায় করে ফেলেছিলাম, যার জন্য এইভাবে আমাকে দূরে সরিয়ে রাখছো? আমি কি ক্ষমার অযোগ্য? তোমার সাথে আমি এমন কেন করছি সেটা তুমি বুঝবে না, কিন্তু তোমার সাথে এত খারাপ ব্যবহার করে আমিও সুখী ছিলাম না। আমি অনেক কষ্ট পেয়েছি। কেন করেছি জানো? আমার বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডদের নিয়ে অনেক প্রশংসা করত। তাদের বয়ফ্রেন্ড এটা করে সেটা করে, কিন্তু আমি তোমাকে নিয়ে কিছু বলতে পারিনি, তাই অনেক হিংসে হতো, রাগ হতো, আর সেই রাগ আমি তোমার উপর দেখাতাম। আমি জানি না তুমি কত কষ্ট পেয়েছো, কিন্তু আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট দিতে চাইনি। আমার রাগের জন্য এত কিছু, কিন্তু জানো আমার এখন অনেক কষ্ট হয়। তোমার ভালোবাসা হারিয়েছি আমার মিথ্যে জেদের কারণে। আমি চাই না এত কিছু, শুধু চাই তুমি আমাকে আগের মতো ভালোবাসো। আমি তোমার ভালোবাসা হারিয়ে বুঝতে পেরেছি তোমার ভালোবাসা আমার জন্য কত দরকার। এসব বলে আবার আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি এতক্ষণ সব কথা শুনছিলাম, কিন্তু এটা ভেবে পাচ্ছিলাম না নীলা আমার রুমে আসলো কিভাবে। নীলা কান্না করে যাচ্ছে। আমিও ভাবলাম, হ্যাঁ মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, এবার থামা দরকার। আমিও তো নীলাকে ভালোবাসি, তাহলে শুধু শুধু দূরত্ব বাড়িয়ে লাভ কি? আর এমনি তো পাগলিটাকে মনে একটু কষ্ট দিয়ে ফেলেছি, আর পাগলিটা আমাকে ভালোবাসে বলে সবকিছু সহ্য করে নিচ্ছে। আমি তখন শক্ত করে নীলাকে জড়িয়ে ধরলাম আর বললাম, আমারও না তখন অনেক কষ্ট হয়েছে। নীলা আমার সারা পেয়ে কিছুটা চমকে গেল আর বলল, তুমি জেগে আছো? হ্যাঁ আছি। জানো, যখন তুমি আমার সাথে ওইরকম ব্যবহারগুলো করতে আমার খুব কষ্ট হতো, খুব নিজেকে অপরাধী মনে হতো। সরি বাবু, আমি না জেনে ভুল করে ফেলেছি। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরো। সরিতে কাজ হবে না, যে ভুল করেছো তার মাসুল দিতে হবে। বলো কি মাসুল দিব? আমি সব রকম মাসুল দিতে প্রস্তুত আছি। আমাকে ছোট একটা মেয়ে দিতে হবে। একটা কেন, 2টা দিব। না, আমার একটা হলেই চলবে। এই চলো না আজকে বিবাহ বার্ষিকী পালন করি। হ্যাঁ চলো, কিন্তু তার আগে এটা বলো, তুমি আমার রুমে কিভাবে আসলে? তুমি যখন আম্মুর সাথে কথা বলছিলে তখন আমি তোমার রুমে চলে আসি আর লুকিয়ে থাকি, আর তুমি আমাকে দেখো নাই। খুব বুদ্ধি হয়েছে তাই না? হ্যাঁ হয়েছে। চলো আব্বু আম্মুকে ডেকে তুলে কেক কাটবো। এইভাবে কেক কাটবো নাকি? আমার পাঞ্জাবি কই দাও, আমি সেটা পরবো। আর তুমি নিজের জন্য কিছু আনোনি? এনেছি তো, নীল রঙের শাড়ি আর তোমার জন্য নীল রঙের পাঞ্জাবি। তাহলে তো জমবে।
একেবারে মাখন। চলো তাড়াতাড়ি রেডি হয়ে কেক কাটবো, তারপর বাকি কাজ করব। বাকি কাজ মানে? আমার তো মেয়ে চাই, সেটার ব্যবস্থা করতে হবে না? নীলা কিছুটা লজ্জা পেয়ে বলল, যা দুষ্ট। আজকে আমার দুষ্টমিগুলো তোমায় দেখাবো। তারপর আমি আর নীলা রেডি হয়ে আব্বু আম্মুকে ডাক দিয়ে কেক কাটলাম। আব্বু আম্মু আর নীলাকে খাইয়ে দিলাম। আব্বু আম্মু অনেক খুশি আমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে সেটা দেখে। তারপর আমি আর নীলার রুমে চলে আসলাম। নীলা আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করলো। তারপর আর কমুনা আমার শরম করে। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।